ধূসর শৈশব ও রঙিন স্বপ্ন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল নদী। চোখের নিচে কি কালির দাগ পড়েছে? আঙুল দিয়ে আলতো করে ঘষল সে। গত রাতেও ঘুম হয়নি। চাচির গলার স্বর এখনও কানে বাজছে। সকাল না হতেই শুরু হয়ে যায় সেই একঘেয়ে গঞ্জনা। অনাথ এতিম মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছি, এটাই তো বেশি। তার ওপর আবার নবাবজাদির পড়াশোনার খরচ। আমার নিজের ছেলেমেয়েদের মুখে ভাত জুটবে না, আর ওনাকে মাস শেষে টিউশন ফি দিতে হবে। নদী জানে এই কথাগুলো তার গায়ে মাখলে চলবে না। ৮ বছর বয়সে যখন বাবা মা এক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন, তখন থেকেই এই চাচা চাচির সংসারই তার একমাত্র আশ্রয়। চাচা মানুষটা খারাপ নন, কিন্তু সংসারের সব চাবিকাঠি চাচির হাতে। চাচার মেরুদণ্ড কিছুটা বাঁকা, স্ত্রীর সামনে সোজা হয়ে দাঁড়াতে পারেন না। তাই নদীর চোখের জল তার চোখ পর্যন্ত পৌঁছালেও মন পর্যন্ত পৌঁছায় না। নদীর বয়স এখন 23, অনার্স শেষ বর্ষে পড়ছে। দেখতে ছিমছাম মায়াবী একটা চেহারা। গায়ের রং দুধে আলতা না হলেও তার বড় বড় চোখের দিকে তাকালে যে কেউ একবার থমকে যাবে। কিন্তু এই চোখের মায়া দেখার মানুষ এ বাড়িতে নেই। এখানে সে শুধুই এক বোঝা। কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে রান্নাঘরে ঢুকল নদী। চাচি, আমি বের হচ্ছি, কিছু করতে হবে। রাহেলা বেগম, চাচি, কড়াইয়ে খুন্তি নাড়তে নাড়তে বাঁকা চোখে তাকালেন। করতে তো হবেই। এসে ঘরগুলো ঝাড়ু দিবি আর রাতের রুটি বানিয়ে রাখবি। আর শোন, তোর চাচার কাছে টাকা চাইতে যাস না, এমনিতেই বাজার সদায়ের দাম আগুন। জি আচ্ছা, বলে নদী দ্রুত পায়ে বেরিয়ে এলো। রাস্তায় নামতেই বুকের ভেতর জমে থাকা ভারী পাথরটা যেন একটু হালকা হলো। এই 4 দেওয়ালের বাইরে গেলেই সে নিঃশ্বাস নিতে পারে। তবে ইদানিং তার এই নিঃশ্বাস নেওয়ার বাতাসটা আরও মধুর হয়ে উঠেছে রুহানের কারণে। রুহান নামটা মনে পড়তেই নদীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। রুহান চৌধুরী, শহরের নামকরা ধনী ব্যবসায়ীর একমাত্র ছেলে। তার সাথে নদীর পরিচয়টা হয়েছিল খুব নাটকীয়ভাবে। একদিন ভার্সিটির সামনে রিকশা থেকে নামতে গিয়ে নদীর ব্যাগের ফিতা ছিঁড়ে সব বই রাস্তায় পড়ে গিয়েছিল। রুহান তখন তার বিলাসবহুল গাড়ি থেকে নেমে এসে তাকে সাহায্য করেছিল। সেই শুরু। গত 6 মাসে সম্পর্কটা অনেক দূর গড়িয়ে গেছে। রুহান তাকে এমন এক স্বপ্নের জগৎ দেখিয়েছে যা নদীর কল্পনারও বাইরে। দামি রেস্তোরাঁয় খাওয়া, লং ড্রাইভ আর হাজারো প্রতিশ্রুতির ফুলঝুরি। নদী প্রথমে ভয় পেত। তার মতো এতিম সাধারণ মেয়ের সাথে রুহানের মতো রাজপুত্রের সম্পর্ক কি আদৌ সম্ভব? কিন্তু রুহান তাকে আশ্বস্ত করেছে বারবার। ভার্সিটির গেটে রুহানের সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে। নদীকে দেখতেই রুহান গ্লাস নামিয়ে হাত ইশারা করল। নদী আশেপাশে তাকিয়ে দ্রুত পায়ে গাড়িতে উঠে বসল। এত দেরি করলে কেন? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। রুহান কিছুটা অভিমানের সুরে বলল। চাচির বকবকানি শুনতে শুনতে দেরি হয়ে গেল। নদী ম্লান হাসল। রুহান তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আর কটা দিন নদী, তারপর তোমাকে ওই নরক থেকে বের করে আনব। আমার প্রাসাদে তুমি রানীর মতো থাকবে। নদীর বুকটা কেঁপে উঠল। এই কথাগুলোই তাকে বাঁচার শক্তি দেয়। সে রুহানের কাঁধে মাথা রেখে বলল, সত্যি তো রুহান? তুমি আমাকে ধোঁকা দেবে না তো? আমার কিন্তু কেউ নেই তুমি ছাড়া। রুহান হাসল। সেই হাসিতে এক অদ্ভুত আত্মবিশ্বাস। পাগল মেয়ে, তোমাকে ছাড়া আমিই তো বাঁচব না। বাবার সাথে কথা বলছি, খুব শীঘ্রই বিয়ের প্রস্তাব নিয়ে আসব। গাড়ি চলছে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নদীর মনে হচ্ছে এই গাড়িটা যদি কখনো না থামত। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। সেদিন দুপুরে রুহান তাকে নিয়ে গেল শহরের এক নামকরা 5 স্টার হোটেলের রেস্তোরাঁয়। এসি রুমের ঠান্ডা হাওয়ায় বসে নদীর অস্বস্তি লাগছিল। তার পরনের সাধারণ সালোয়ার কামিজটা এই জাঁকজমকপূর্ণ পরিবেশের সাথে বড্ড বেমানান। কিন্তু রুহান তাকে বারবার স্বাভাবিক করার চেষ্টা করল। খাওয়ার ফাঁকে রুহান বলল, নদী, আগামী সপ্তাহ আমার জন্মদিন। আমি চাই তুমি আমার ফ্ল্যাটে এসো। আমি তোমাকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেব। আর সেটাই হবে আমাদের এনগেজমেন্টের একটা অঘোষিত ঘোষণা। তোমার ফ্ল্যাটে? কিন্তু রুহান, একা যাওয়া কি ঠিক হবে? নদী ইতস্তত করল। রুহান ভ্রু কুঁচকে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না?
আমি তো আছি, আর তাছাড়া আমরা তো বিয়েই করব, এত রক্ষণশীল হয়ে থেকো না তো। রুহানের গলার স্বর একটু ভারী শোনালো। নদী ভয় পেল, পাছে রুহান রাগ করে। সে তাড়াতাড়ি বলল, না না, বিশ্বাস করব না কেন? আচ্ছা, আমি যাব। রুহান আবার হাসল। এই তো লক্ষ্মী মেয়ে, বিশ্বাস করো নদী, ওই দিনটা হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন। নদী জানত না এই শ্রেষ্ঠ দিনের আড়ালেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় কালবৈশাখী ঝড়। সে সরল মনে রুহানের সাজানো ফাঁদে পা দিতে যাচ্ছিল। ছোটবেলা থেকে আদর যত্ন না পাওয়া মেয়েটি একটু ভালোবাসার কাঙালি ছিল, আর এই দুর্বলতাটাই রুহান খুব ভালো করে বুঝতে পেরেছিল। বিকেলে বাড়ি ফেরার সময় আকাশ কালো করে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। রিকশায় বসে নদের মনে হলো প্রকৃতিও কি তাকে কোনো সংকেত দিচ্ছে। কেন জানি বুকের ভেতরটা ধক করে উঠল। বাড়িতে ঢুকতেই চাচির চিৎকার শোনা যায়, কোথায় ছিলে সারাদিন? নবাজ্জাদি তো পড়াশোনার নাম করে ফুর্তি করে বেড়ান। নদী কোনো উত্তর দিল না, সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। বিছানায় শুয়ে সে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল। রুহানের মুখটা বারবার ভেসে উঠছে। সে কি আসলে নদীকে ভালোবাসে, নাকি সবটাই তার মনের ভুল? কিন্তু রুহান তাকে স্পর্শ করেছে, তাকে আদর করেছে, বিয়ের কসম খেয়েছে। একটা মানুষ কি এত বড় মিথ্যা বলতে পারে? নদী বালিশে মুখ গুজে কাঁদি কিছুক্ষণ। তার খুব ইচ্ছে করে মা বাবার কথা মনে করতে। মা থাকলে নিশ্চয়ই আজ তার মাথায় হাত বুলিয়ে দিত, বলতো, ভয় নেই মা, সব ঠিক হয়ে যাবে। পরের দিনগুলোতে রুহান নদীর সাথে আরও বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করল। ফোনে দীর্ঘক্ষণ কথা বলা, ভিডিও কল করা, সবকিছুই যেন বিয়ের আগের প্রস্তুতির মতো মনে হতো নদীর। রুহান তাকে বারবার বোঝাতো, শারীরিক ঘনিষ্ঠতা ভালোবাসারই একটা অংশ, বিয়ে তো আমরা করবই, তাহলে এত বাধা কেন? নদী সংস্কারাচ্ছন্ন মেয়ে, সে সবসময় মানা করত, কিন্তু রুহানের জেদ আর অভিমানের কাছে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। সে ভাবত রুহানকে খুশি রাখতে পারলে হয়তো সে তাকে ছেড়ে যাবে না। এই ভয়টাই নদীকে গ্রাস করে ফেলছিল। জন্মদিনের দিনটা ঘনিয়ে এলো। নদী তার জমানো টিউশনির টাকা দিয়ে রুহানের জন্য একটা দামি ঘড়ি কিনল। তার সাধ্যের বাইরে গিয়েও সে রুহানকে খুশি করতে চাইল। নির্ধারিত দিনে মিথ্যা বলে বাড়ি থেকে বেরোলো নদী। বান্ধবীদের সাথে গ্রুপ স্টাডি আছে বলে সে রুহানের দেওয়ার ঠিকানায় রওনা হলো। রুহানের ফ্ল্যাটটা শহরের এক অভিজাত এলাকায়। লিফটে ওঠার সময় নদীর হাত পা কাঁপছিল। সে জানে না এই দরজা খোলার পর তার জীবন কোন দিকে মোড় নেবে। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল রুহান, মুখে চওড়া হাসি। ওয়েলকাম মাই কুইন। ভেতরে ঢুকে নদী অবাক হলো। ফ্ল্যাটটা সুন্দর করে সাজানো, কিন্তু কোনো বন্ধু বা মেহমান নেই। পুরো ফ্ল্যাটে পিন পতনো নীরবতা। কই, তোমার বন্ধুরা কোথায়? নদী অবাক হয়ে জিজ্ঞেস করল। রুহান দরজাটা লক করতে করতে বলল, ওরা আসছে, একটু দেরি হবে। ততক্ষণ আমরা একটু একান্তে সময় কাটাই। আজ তো শুধু আমাদেরই দিন। রুহানের চোখের দৃষ্টিতে আজ অন্যরকম কিছু একটা ছিল। ক্ষুধার্ত বাঘ যেমন শিকারের দিকে তাকায়, ঠিক তেমনই। নদী পিছিয়ে গেল। না রুহান, আমার অস্বস্তি লাগছে, ওরা আসুক। রুহান এগিয়ে এসে নদীর হাত ধরল। নদী, তুমি আমাকে ভালোবাসো না? আজ এই বিশেষ দিনে আমাকে ফিরিয়ে দিচ্ছ? রুহানের স্পর্শে নদী শিউরে উঠল, কিন্তু ভালোবাসার দোহাই দিয়ে রুহান তাকে থামিয়ে দিল। নদী সেদিন তার শেষ রক্ষণ ভাগটুকুও হারিয়ে ফেলল রুহানের মিথ্যা প্রতিশ্রুতির কাছে। সে বিশ্বাস করেছিল এই মানুষটাই তার স্বামী হবে, তার আজীবনের সঙ্গী হবে। কিন্তু নদী জানত না, সূর্য ডোবার আগেই তার স্বপ্নের সমাধি হতে চলেছে। সেই বিকেলের সূর্যটা যখন ডুবল, তখন নদীর মনে হলো শুধু দিনটাই ফুরলো না, তার জীবনের আলোটাও যেন দপ করে নিভে গেল। রুহানের ফ্ল্যাট থেকে যখন সে বের হলো, তখন তার পাগুলো টলছিল, শরীরটা অবশ, কিন্তু মনের ভেতরটা দুমড়ে মুচকে একাকার। সিঁড়ি দিয়ে নামার সময় মনে হচ্ছিল সে কোনো রাজপ্রাসাদ থেকে নয়, বরং কোনো অন্ধকার কুয়া থেকে উঠে আসছে। রুহান তাকে নিচে এগিয়ে দিতে আসেনি, শুধু দরজা বন্ধ করার আগে বলেছিল, সাবধানে যেও, আমি পরে কল করব। ওই কণ্ঠস্বরে আগের সেই উষ্ণতা ছিল না, ছিল এক অদ্ভুত যান্ত্রিকতা। বাসায় ফেরার পথে রিকশায় বসে নদীর চোখ দিয়ে অঝরে পানি পড়ল। নিজেকে খুব নোংরা, খুব ছোট মনে হচ্ছিল। যে পবিত্রতা সে বিয়ের জন্য আগলে রেখেছিল, তা আজ এক মুহূর্তের আবেগে, এক মিথ্যা বিশ্বাসের ওপর ভর করে হারিয়ে ফেলল। বারবার মনে হচ্ছিল রুহান কি তাকে ঠকাবে।
পরক্ষণে মনকে সান্ত্বনা দিল। না, রুহান তো বলেছে সে আমাকে ভালোবাসে, সে এমনটা করতেই পারে না। কিন্তু সেই রাত পেরিয়ে সকাল হলো, রুহানের কোনো ফোন এলো না। নদী নিজেই কল করল, রিং হলো, কিন্তু কেউ ধরল না। দ্বিতীয়বার, তৃতীয়বার, ওপাশ থেকে কোনো সাড়া নেই। পরের 3টি দিন কাটল চরম উৎকণ্ঠায়। নদীর খাওয়া দাওয়া প্রায় বন্ধ। চাচি দুয়াকবার ধমক দিলেন, কিরে, শরীর খারাপ নাকি, নাকি আবার নতুন কোনো নাটক শুরু করেছিস? নদী কোনো উত্তর দিতে পারল না। তার মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা হয়ে গেল। চতুর্থ দিন নদী আর থাকতে পারল না। সে সোজা চলে গেল ভার্সিটিতে। রুহানের ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। বুকের ভেতরটা তখনও দুরু দুরু কাঁপছে। কিছুক্ষণ পর রুহানকে দেখা গেল, বন্ধুদের সাথে হাসাহাসি করতে করতে সিঁড়ি দিয়ে নামছে, যেন পৃথিবীতে কোনো কিছুই ঘটেনি। নদীকে দেখেই রুহানের মুখের হাসিটা মিলিয়ে গেল। বিরক্তি ফুটে উঠল তার চোখে মুখে। সে বন্ধুদের কিছু একটা বলে নদীর দিকে এগিয়ে এলো। তুমি এখানে কেন? আমি তো বলেছি আমি ব্যস্ত আছি। রুহান নিচু স্বরে কিন্তু ঝাঁঝালো গলায় বলল। নদী কাঁপা কাঁপা গলায় বলল, 3 দিন ধরে তুমি আমার ফোন ধরছ না, কোনো খবর নেই? আমি কি মরে গেছি না বেঁচে আছি একবার জানারও প্রয়োজন মনে করলে না? রুহান এদিক ওদিক তাকিয়ে বলল, আস্তে কথা বলো, এখানে সিন ক্রিয়েট করো না। চলো ওইদিকে। ক্যাম্পাসের নির্জন এক কোণে গিয়ে রুহান দাঁড়ালো। পকেট থেকে সিগারেট বের করে ধরালো, যেটা সে নদীর সামনে আগে কখনো করত না। শোনো নদী, আমি তোমাকে কল করতাম, কিন্তু বাবার সাথে আমার খুব ঝামেলা চলছে। নদী আশান্বিত হয়ে বলল, আমাদের বিয়ের ব্যাপারে। রুহান ধোঁয়া ছেড়ে অদ্ভুত এক হাসি দিল, তাচ্ছিল্যের হাসি। বিয়ে? তুমি এখনো ওই ঘোরের মধ্যে আছো? নদী, বি প্র্যাকটিক্যাল। আমার বাবা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আর তুমি? তোমার কি আছে? না আছে ফ্যামিলি স্ট্যাটাস, না আছে টাকা। বাবা তো দূরের কথা, আমার সোসাইটির কেউ তোমাকে মেনে নেবে না। নদীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে বিশ্বাস করতে পারছিল না এই সেই রুহান যে কদিন আগেও বলেছিল নদীকে ছাড়া সে বাঁচবে না। কিন্তু কিন্তু তুমি তো বলেছিলে, তুমি কসম খেয়েছিলে, আর সেদিন তোমার ফ্ল্যাটে। নদীর গলা ধরে এলো, কান্নায় কথা আটকে যাচ্ছিল। রুহান বিরক্ত হয়ে বলল, অফ প্লিজ, ওইসব ইমোশনাল কথা বাদ দাও। সেদিন যা হয়েছে সেটা মিউচুয়াল ছিল, তুমিও চেয়েছো আমিও চেয়েছি। এখন এটাকে ইস্যু বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করো না। ব্ল্যাকমেল? আমি তোমাকে ভালোবেসেছি রুহান, নিজেকে উজাড় করে দিয়েছি, কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি আমাকে ব্যবহার করলে। নদীর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করল। রুহান কঠিন গলায় বলল, শোনো নদী, প্রেম করার বিয়ে করা এক জিনিস না। তোমার সাথে সময়টা ভালোই কেটেছে, কিন্তু জীবনটা তো আর সিনেমা না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার বিয়ে ঠিক হয়ে আছে মিনিস্টারের মেয়ের সাথে। সো ভালো হয় যদি তুমি ব্যাপারটা ভুলে যাও এবং নিজের চরকায় তেল দাও। কথাগুলো বলেই রুহান হন হন করে চলে গেল। একবারও পেছনে ফিরে তাকালো না। নদী সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। দুপুরের কড়া রোদ তার গায়ে লাগছে, কিন্তু তার ভেতরটা যেন বরফের মতো জমে গেছে। তার মনে হলো চারপাশের গাছপালা, ভবন, মানুষ সবাই যেন তাকে বিদ্রূপ করছে। তার ভালোবাসার মানুষটা, তার আস্থার মানুষটা আসলে একটা মুখোশ পরা শয়তান ছিল। সেদিন নদী বুঝতে পারল এটিম হওয়াটা তার অপরাধ ছিল না। তার অপরাধ ছিল সে একটা ভুল মানুষকে দেবতার আসনে বসিয়েছিল। প্রতারণার এই তীব্র দহন বুকে নিয়ে সে কিভাবে বাসায় ফিরবে, চাচা চাচির সামনে দাঁড়াবে, আর সবচেয়ে বড় কথা, নিজের বিবেকের কাছে সে কি জবাব দেবে? নদী চোখের জল মুছল না। এই জলই এখন তার একমাত্র সঙ্গী। কিন্তু মনের কথা একটা জেদ দানা বাঁধতে শুরু করল। রুহান তাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু ভার্সিটি থেকে বের হয়ে নদী যখন রাস্তায় পা দিল, তখন তার মনে হলো সে এক অচেনা শহরে দাঁড়িয়ে আছে। এই রাস্তাঘাট, এই কোলাহল, সবকিছুই আগের মতো, তবু কিছুই যেন আগের মতো নেই। রিকশায় ওঠার সামর্থ্য বা ইচ্ছে কোনোটাই তার ছিল না। রোদের তেজ কমতে শুরু করেছে, কিন্তু নদীর বুকের ভেতরের দহন বাড়ছিল পাল্লা দিয়ে। বিধ্বস্ত পায়ে হাঁটতে হাঁটতে যখন সে বাসায় পৌঁছল, তখন সন্ধ্যা নামছে। শরীরটা যেন আর চলছিল না। গেট দিয়ে ঢুকতেই চাচির তীক্ষ্ণ স্বর কানে এলো, মহারানী এলেন তাহলে? দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা,
বলি, এমন কোন রাজকার্য উদ্ধার করা হয় যে বাড়িতে ফেরার নাম থাকে না? অন্যদিন হলে নদী হয়তো মাথা নিচু করে ঘরে ঢুকে যেত, কিন্তু আজ তার ভেতরে কিছু একটা ভেঙে গেছে। সে চাচির দিকে তাকালো। তার চোখ দুটো রক্তজবা ফুলের মতো লাল, মুখটা ফ্যাকাশে। চাচি নদীর এই রূপ দেখে মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু পরক্ষণেই আবার ঝাঁঝিয়ে উঠলেন। কি হলো, কথা কানে যাচ্ছে না? আমার বাপের জন্মেও দেখিনি ঘরের মেয়ে এভাবে টোটো করে ঘুরে বেড়ায়। নাকি কোনো নাগর জুটিয়েছিস? নাগর শব্দটা তীরের মতো বিঁধল নদীর বুকে। যে অপবাদ রুহান তাকে বিদায় করেছে, সেই একই ইঙ্গিত চাচির মুখে শুনে নদীর সহ্যের বাঁধ ভাঙল। সে কোনো উত্তর না দিয়ে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাইরের থেকে চাচির চিৎকার চলতে লাগল। দরজা লাগালি কেন? ভাত কি তোর বাপ দিয়ে যাবে? অকৃতজ্ঞ মেয়ে। নদী বিছানায় বসে পড়ল। এই ঘর, এই গঞ্জনা আর রুহানের দেওয়া অপমান সব মিলে তাকে শ্বাসরুদ্ধ করে ফেলছে। সে বুঝতে পারল এখানে থাকলে সে তিলে তিলে শেষ হয়ে যাবে। তার মরে যেতে ইচ্ছে করল, কিন্তু তখনই মনে পড়ল রুহানের শেষ কথাগুলো। তোমার কি আছে? না আছে ফ্যামিলি স্ট্যাটাস, না আছে টাকা। চোখের জল মুছে নদী আয়নার সামনে দাঁড়াল। লাল চোখ দুটো এখন আর কান্না নেই, আছে এক অদ্ভুত জেদ। রুহান তাকে তুচ্ছ করেছে, সমাজ তাকে বোঝা মনে করে। সে প্রমাণ করে দেবে নদী বোঝা নয়, নদী চাইলে নিজের পথ নিজেই তৈরি করতে পারে। সে সিদ্ধান্ত নিল, এই নরক থেকে তাকে বের হতেই হবে, আজই, এখনই। পুরানো ট্রাভেল ব্যাগটা বের করল নদী। তাতে কয়েকটা সালোয়ার কামিজ, সার্টিফিকেটগুলো আর টিউশনি করে জমানো সামান্য কিছু টাকা ভরল। খুব বেশি কিছু নয়, কিন্তু নতুন জীবন শুরু করার জন্য এটুকুই তার সম্বল। রাত তখন 12টা। সারা বাড়ি নিস্তব্ধ। নদী জানে চাচা চাচি ঘুমাচ্ছে। সে নিঃশব্দে পিছনের দরজা দিয়ে বের হয়ে এলো। উঠোন পেরিয়ে রাস্তায় নামতেই হিমেল বাতাস তার মুখে লাগল। ভয় করল না, বরং এক অদ্ভুত মুক্তির স্বাদ পেল। যদিও সে জানে না এই রাতে সে কোথায় যাবে, তবু মনে হল রুহানের মিথ্যে ভালোবাসার প্রাসাদের চেয়ে এই খোলা আকাশ অনেক বেশি সত্য। সেই রাতটা নদী কাটালো স্টেশনের ওয়েটিং রুমে। ভয়ে জড়াসড় হয়ে এক কোণে বসে রইল সারা রাত। সকাল হতেই শুরু হলো তার নতুন যুদ্ধ। থাকার জন্য একটা সস্তা জায়গা চাই। অনেক খোঁজাখুঁজির পর শহরের এক ঘিঞ্জি এলাকায় একটা সাবলেট রুম পেল। টিনের ছাদ, ছোট একটা জানালা আর স্যাঁতস্যাঁতে মেঝে। ভাড়াও কম। বাড়িওয়ালা মহিলা কড়া নজরে তাকে দেখে বললেন, কোনো মানুষ এই রুমে আসা যাওয়া করতে পারবে না, আর ভাড়া 1 তারিখেই দিতে হবে। জি, তাই হবে। নদী মাথা নেড়ে সম্মতি জানালো। রুহানের এসি রুম আর দামি গাড়ির স্বপ্ন দেখা মেয়েটি আজ এই ভাঙা ঘরে নিজের তোষক পাতল। প্রথম রাতে মশার কামড় আর গরমের তীব্রতায় তার ঘুম হল না, কিন্তু অদ্ভুতভাবে মনের ভেতর একটা শান্তি ছিল। এই ঘরটা তার নিজের। এখানে কেউ তাকে কথা শোনাবে না, কেউ তাকে ব্যবহার করবে না। পরদিন থেকেই শুরু হলো চাকরির খোঁজ। অনার্স শেষ হয়নি এখনো, তাই ভালো চাকরি পাওয়া কঠিন। নদী হন্যে হয়ে ঘুরতে লাগল, কখনো কড়া রোদে, কখনো বৃষ্টিতে ভিজে। রুহানের কথাগুলো তাকে তাড়িয়ে বেড়াত, তোমার স্ট্যাটাস নেই। অবশেষে এক কোচিং সেন্টারে সামান্য বেতনের একটা চাকরি জুটল। সকালে ভার্সিটি, দুপুরে কোচিং আর রাতে 2টো টিউশনি। নদীর দিন শুরু হতো ভোর 6টায়, শেষ হতো রাত 12টায়। খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই। শরীরের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছিল। গায়ের রং পুড়ে তামাটে হয়ে গেল। চোখের নিচে কালি আরও গাঢ় হল। একদিন বাসে করে ফেরার সময় জ্যামে আটকা পড়ল বাস। জানালার পাশে বসে নদী দেখল পাশের লেনে একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে রুহান, পাশে অন্য এক সুন্দরী মেয়ে। দুজনেই হাসছে। নদীর বুকটা ছ্যাঁত করে উঠল, কিন্তু পরক্ষণেই সে মুখ ঘুরিয়ে নিল। সে মনে মনে বলল, হাসো রুহান, তোমার বাবার টাকায় তুমি আজ হাসছ, কিন্তু আমি একদিন আমার নিজের উপার্জনের টাকায় মাথা উঁচু করে দাঁড়াব। সেদিন তোমার ওই হাসি ম্লান হয়ে যাবে। বাস কন্ডাক্টর ভাড়া চাইল।
নদী ব্যাগ থেকে খুচরো টাকা বের করে দিল। তার হাতে এখন মেহেন্দির রং নেই, আছে চকের গুঁড়ো আর কলমের কালি। এই দাগগুলোই এখন তার অলংকার। সে জানে এই পথ অনেক কঠিন, অনেক কণ্টকাকীর্ণ, কিন্তু নদী তো সেই যে পাহাড় ভেঙে সমুদ্রের দিকে ধাবিত হয়। সে থামবে না। সময় কাউকে থামিয়ে রাখে না। নদীর মতো সেও তার আপন গতিতে বয়ে চলে। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। নদী এখন আর সেই ভীতু ঘর কোনো মেয়েটি নেই। জীবনের কষাঘাত তাকে শক্ত করেছে। অনার্স শেষ করে এখন সে একটি বেসরকারি কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে। বেতন খুব একটা বেশি নয়, বাসা ভাড়া আর নিজের খরচ চালিয়ে মাস শেষে হাতে কিছুই থাকে না। তবু নিজের পায়ে দাঁড়িয়েছে, কারোর দয়ায় বেঁচে নেই, এটাই তার বড় প্রশান্তি। কিন্তু প্রশান্তির আড়ালেও একটা ক্লান্তি আছে। অফিস থেকে ফিরে সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে একা থাকা, নিজের রান্না নিজে করা, আর অসুস্থ হলে এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার মতো কেউ না থাকা মাঝে মাঝে নদীকে খুব বিষণ্ণ করে তোলে। রুহানের দেওয়া আঘাতের ক্ষত হয়তো শুকিয়েছে, কিন্তু তার দাগ রয়ে গেছে। পুরুষ মানুষের প্রতি তার এক গভীর অনাস্থা তৈরি হয়েছে। অফিসের কলিগরা গায়ে পড়ে মিশতে চাইলেও নদী নিজেকে গুটিয়ে রাখে। তার মনে হয় সবাই বুঝি রুহানের মতোই, সুযোগ সন্ধানে। সেদিন ছিল বৃহস্পতিবার। অফিস শেষ করতে বেশ দেরি হয়ে গেল। বাইরে তখন তুমুল বৃষ্টি, আকাশ ভেঙে যেন শ্রাবণ নেমেছে। রাস্তায় পানি জমে একাকার। নদী অফিসের নিচে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে, কিন্তু কোনো রিকশা নেই। যাও 2-1টা আছে, দ্বিগুণ ভাড়া চাইছে। রাত বাড়ছে, রাস্তার লোকজনের দৃষ্টিও পাল্টে যাচ্ছে। উল্টো দিকের পানের দোকান থেকে কয়েকজন বখাটে ছেলে নদীর দিকে তাকে বিশ্রী ইঙ্গিত করছিল। নদী ভয়ে জড়সড় হয়ে গেল। তার মনে পড়ে গেল সেই রাতের কথা, যেদিন সে রুহানের ফ্ল্যাট থেকে বেরিয়েছিল। আজ আবার সেই অসহায়ত্ব। হঠাৎ একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো নদীর সামনে। নদী পিছিয়ে গেল। কাঁচ নামিয়ে ভেতর থেকে কেউ একজন ডাক দিল, শুনছেন? নদী ভয় পেল। আবার কি কোনো বিপদ? সে উত্তর দিল না। গাড়ির দরজা খুলে একটি ছেলে বেরিয়ে এলো, হাতে ছাতা। ছেলেটির পরনে সাধারণ পাঞ্জাবি পায়জামা, মুখে ছোট করে ছাটা দাড়ি, চেহারা এক ধরনের নম্রতা আর আভিজাত্য মেশানো। ছেলেটি নদীর দিকে সরাসরি তাকালো না, দৃষ্টি একটু নিচু রেখে অত্যন্ত ভদ্রভাবে বলল, ভয় পাবেন না, আমি আপনাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখছি। ওই ছেলেগুলো আপনাকে ডিস্টার্ব করছে বুঝতে পারছি। আপনি কোথায় যাবেন? আমি ওই পথেই যাচ্ছি, নামিয়ে দিতে পারি। নদীর ভিতরটা কেঁপে উঠল। অপরিচিত কারো গাড়িতে ওঠাকে ঠিক হবে? রুহানের কথা মনে পড়তেই সে শক্ত হয়ে বলল, না ধন্যবাদ, আমি রিকশা পেয়ে যাব। ছেলেটি নদীর দ্বিধা বুঝতে পারল। সে একটু হেসে বলল, আপনার ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আমার নাম ইহসান। এই বিল্ডিংয়ের 4 তলায় আমার সফটওয়্যার ফার্ম। আপনাকে প্রায় দেখি লিফটে। আজ আবহাওয়া খুব খারাপ, তাই ভাবলাম সাহায্য করি। আপনি চাইলে পেছনের সিটে বসতে পারেন, আমি সামনে ড্রাইভারের পাশে বসব। ছেলেটির গলার স্বরে যেন এক অদ্ভুত সততা ছিল, যে নদী না করতে পারল না। তাছাড়া রাস্তার পরিস্থিতিও সুবিধা ছিল না। দুরু দুরু বুকে সে গাড়ির পেছনের সিটে বসল। এহসান কথা রাখল। সে নিজে ড্রাইভিং সিটে না বসে ড্রাইভারকে চালাতে বলল এবং নিজে সামনে বসল। পুরো রাস্তায় গাড়িতে পিন পতন নীরবতা। রুহানের গাড়িতে থাকলে এতক্ষণে হয়তো কোনো চটুল গান বাজত বা রুহান তার হাত ধরার চেষ্টা করত, কিন্তু এহসান একবারের জন্য পেছনে ফিরে তাকালো না। সে শুধু তসবি গোনার মতো আঙুল নাড়ছে আর বাইরের দিকে তাকিয়ে আছে। নদীর বাসার গলিটা খুব সরু, গাড়ি ঢোকা সম্ভব নয়। মেইন রোডে গাড়ি থামতেই নদী নামল। আপনাকে অনেক ধন্যবাদ, আজ আপনি না থাকলে। এহসান বাধা দিয়ে বলল, ধন্যবাদের প্রয়োজন নেই। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আল্লাহ হাফেজ। কথাটা বলেই এহসান গাড়িতে উঠে চলে গেল। সে একবারও নদীর ফোন নাম্বার চাইল না, তাকে কফির অফার করল না, এমনকি পরবর্তী দেখা হওয়ার কোনো ইঙ্গিতও দিল না। নদী অবাক হয়ে তাকিয়ে রইল চলে যাওয়া গাড়ির লাল বাতিগুলোর দিকে। পুরুষ মানুষ এমনও হয় যে উপকার করে প্রতিদানে কিছু চায় না, যে চোখের দিকে না তাকিয়েও সম্মান দিতে জানে। সেই রাতে অনেকদিন পর নদীর খুব ভালো ঘুম হলো। এহসান নামের ছেলেটি তার মনে এক অদ্ভুত দাগ কেটে গেল, তবে সেটা প্রেমের নয়, শ্রদ্ধার। নদী ভাবল, পৃথিবীতে সব মানুষ রুহান হয় না। কোথাও কোথাও হয়তো এহসানের মতো মানুষরা আছে বলেই পৃথিবীটা এখনও টিকে আছে।
পরের দিন অফিসের লাঞ্চ আওয়ারে ক্যান্টিনে বসে আছে নদী। হঠাৎ দেখল ক্যান্টিনের এক কোণে সেই ছেলেটি, ইহেসান, কয়েকজন কলিগের সাথে খাচ্ছে। নদীকে দেখেও সে না দেখার ভান করল না, আবার গায়ে পড়ে কথাও বলল না, শুধু দূর থেকে একটু মাথা নেড়ে ভদ্রতা বিনিময় করল। নদীর অফিসের কলিগ শায়লা আপু এহসানের দিকে তাকিয়ে বলল, ছেলেটাকে চিনিস? আমাদের বিল্ডিংয়েরই একটা আইটি ফার্মের মালিক, নাম এহসান। মাশাল্লাহ, যেমন ব্যবহার তেমন তার চরিত্র, সারাদিন কাজ আর নামাজ নিয়েই থাকে। আজকালকার দিনে এমন ছেলে হিরে জহরত রে নদী, হিরে জহরত। নদী চুপ করে রইল। হিরে জওহরত কিনা সে জানে না, তবে এহসান যে এক ভিন্ন গ্রহের বাসিন্দা তা সে গত রাতেই টের পেয়েছে। রুহানের দেওয়া অন্ধকার জগতে অভ্যস্ত নদী কি পারবে এই নতুন আলোর রেখার দিকে তাকাতে, নাকি তার অতীত তাকে সবসময় পেছনে টেনে ধরবে? নদী জানে না তার জীবনের গল্পে স্রষ্টা এবার কোন অধ্যায় লিখতে চলেছেন। তবে শ্রাবণের মেঘ কেটে যেন একটু একটু করে রোদের আভাস পাওয়া যাচ্ছে। ইহসানের সাথে নদীর পরিচয়টা শুধু ওই এক বৃষ্টির রাতের মধ্যেই সীমাবদ্ধ থাকল না। একই বিল্ডিংয়ে অফিস হওয়ায় মাঝে মধ্যেই তাদের দেখা হতে লাগল, লিফটে, করিডরে কিংবা বিল্ডিংয়ের নিচে। তবে প্রতিবারই ওই একই চিত্র। ইহসান দৃষ্টি নত করে গম্ভীর স্বরে বলে, আসসালামু আলাইকুম, আর নদী নিচু গলায় উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। এর বাইরে কোনো বাড়তি কথা নেই, কোনো অনর্থক হাসি ঠাট্টা নেই। নদী খেয়াল করল ইহসান শুধু তার সাথেই এমন নয়, অফিসের পিয়ন, দারোয়ান কিংবা পরিচ্ছন্নতা কর্মী সবার সাথেই সে সমান সম্মানের সাথে কথা বলে। রুহানের মতো আভিজাত্যের অহংকার তার মধ্যে নেই। রুহান যেখানে ওয়েটারদের সাথে তুইতুকারি করত, সেখানে ইহসান বয়স্ক দারোয়ান চাচাকে দেখলে আগে সালাম দেয়। নদীর মনে হলো মানুষটা যেন মাটির তৈরি, কিন্তু মনটা আকাশের মতো বিশাল। মাস দুয়েক পরের কথা। অফিসে কাজের প্রচণ্ড চাপ, সামনে অডিট, তাই নদীকে প্রায় রাত পর্যন্ত কাজ করতে হয়। শরীরটা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না। খাওয়া দাওয়ার অনিয়ম আর মানসিক ধকলে সে বেশ দুর্বল হয়ে পড়েছিল। সেদিন রাত ৮টা বাজে, অফিস প্রায় ফাঁকা। নদী ফাইলের স্তূপের মধ্যে মুখ গুজে কাজ করছিল। হঠাৎ তার মাথাটা প্রচণ্ড চক্কর দিয়ে উঠল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগল। সে পানি খাওয়ার জন্য গ্লাসটা ধরতে গেল, কিন্তু হাত ফসকে গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। শব্দ শুনে পাশের ডেস্ক থেকে শায়লা আপু দৌড়িয়ে এলেন। নদী, কি হয়েছে তোর? নদী! নদী কোনো উত্তর দিতে পারল না। চেয়ার থেকে ঢলে পড়ার আগেই শায়লা তাকে ধরে ফেলল। কিন্তু একা নদীকে সামলানো তার পক্ষে কঠিন হয়ে পড়ছিল। শায়লা আতঙ্কিত হয়ে চিৎকার করল, হেল্প! কেউ আছেন? প্লিজ হেল্প! করিডোর দিয়ে যাচ্ছিলেন ইহসান। নিজের অফিস বন্ধ করে বের হচ্ছিলেন তিনি। শায়লার চিৎকার শুনে তিনি দ্রুত নদীর অফিসের ভেতরে ঢুকলেন। পরিস্থিতি দেখে মুহূর্তের মধ্যেই তিনি সিদ্ধান্ত নিলেন, শায়লাপা, আপনি ওর মাথায় পানি দিন, আমি গাড়ি বের করছি, ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। ইহসানের গলায় এমন এক ধীরস্থির আদেশের সুর ছিল যে শায়লা ভরসা পেলেন। ইহসান অফিসের দারোয়ানকে ডেকে নদীকে ধরাধরি করে নিচে নামালেন। নিজে ড্রাইভ করে সোজা নিয়ে গেলেন কাছের এক প্রাইভেট ক্লিনিকে। জরুরি বিভাগের ডাক্তার যখন নদীকে স্যালাইন দিচ্ছিলেন, তখন ইহসান বাইরে করিডোরে দাঁড়িয়েছিল। তার চোখ মুখে চিন্তার ছাপ, কিন্তু অস্থিরতা নেই। সে ফোনে কাউকে একটা কল করে বলল, আম্মু, ফিরতে একটু দেরি হবে, একটা কলিগ অসুস্থ, হসপিটালে এনেছি, দোয়া করো। ঘণ্টা দুয়েক পর নদীর জ্ঞান ফিরল। চোখ মেলে সে দেখল শায়লা আপু পাশে বসে আছেন, আর শায়লার ঠিক পেছনে একটু দূরে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইহসান, তার হাতে তসবিহ। নদী নড়েচড়ে করতেই ইহসান এগিয়ে এলো না, বরং দূর থেকেই শায়লাকে জিজ্ঞেস করল, উনি কি এখন ঠিক আছেন? নদী দুর্বল গলায় বলল, আমি? কোথায়? শায়লা নদীর মাথায় হাত বুলিয়ে বলল, ভয় নেই বোন, তুই অফিসে অজ্ঞান হয়ে গিয়েছিলি। ইহসান ভাই তোকে হসপিটালে নিয়ে এসেছেন। ডাক্তার বলেছে অতিরিক্ত স্ট্রেস আর না খেয়ে থাকার কারণে প্রেশার ফল করেছে। ইহসান কৃতজ্ঞতা ভরা চোখে ইহসানের দিকে তাকালো, কিন্তু ইহসান সরাসরি তাকালো না। সে মেঝের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, মিস নদী, জীবনটা আল্লাহর দেওয়া আমানত। এভাবে শরীরের ওপর অত্যাচার করার অধিকার আপনার নেই। শরীর সুস্থ না থাকলে আপনি লড়াই করবেন কিভাবে? কথাগুলো খুব সাধারণ, কিন্তু নদীর মনে হলো কেউ যেন তার অভিভাবকের মতো শাসন করছে। গত কয়েক বছরে কেউ তাকে নিয়ে এত ভাবেনি,
কেউ তাকে শরীরের যত্ন নিতে বলেনি। নদী ছলছল চোখে বলল, আপনাকে অনেক কষ্ট দিলাম, ধন্যবাদ দিয়ে ছোট করব না। ঈশান হালকা হাসল। সেই হাসিতে কোনো ছলনা নেই। কষ্টের কিসের, এটা তো হক। আচ্ছা, আমি ডাক্তারকে বিলের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, আর আপনার জন্য কিছু স্যুপ আর ফলের ব্যবস্থা করেছি। শাইলা আপা আছেন, উনি আপনাকে বাসায় পৌঁছে দেবেন। আমি তাহলে আসি। নদী অবাক হয়ে বলল, বিলের ব্যাপারটা মানে? আপনি কেন বিল দেবেন? ঈশান যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। নদীর কথায় থামল। টাকাটা বড় কথা নয়, আপনি সুস্থ হয়ে উঠুন, সেটাই বড়। আল্লাহ হাফেজ। ঈশান চলে গেল। নদী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। রুহান তার কাছ থেকে সব কেড়ে নিতে চেয়েছিল, তার শরীর, তার সম্মান, তার বিশ্বাস। আর এই মানুষটা? আজ সে চাইলে সুযোগ নিতে পারত, কিন্তু সে নদীকে স্পর্শ পর্যন্ত করেনি, অথচ তার চিকিৎসার সব দায়িত্ব নিল, তার খেয়াল রাখল। শায়লা আপু স্যুপের বাটিটা এগিয়ে দিতে দিতে বলল, দেখলি না, বলেছিলাম না ছেলেটা হিরে? এমন পরহেজগার আর দায়িত্ববান ছেলে আজকাল লাখে একটা মেলে না। সেই রাতে হাসপাতালের বেডে শুয়ে নদীর মনে হল তার মনের আকাশের কালো মেঘগুলো সরে যাচ্ছে। ঈশানের প্রতি তার শ্রদ্ধাবোধটা এখন আর শুধু শ্রদ্ধায় আটকে নেই, এক অজানো ভালো লাগায় রূপ নিচ্ছে। কিন্তু পরক্ষণেই ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল তার শিরদাঁড়া দিয়ে। আমি কি আবার ভুল করছি? আবার কোনো মায়ায় জড়াচ্ছি? ঈশানের মতো একটা পবিত্র ছেলে কি আমার মতো একটা ভাঙা কালিমালিপ্ত মেয়ের সাথে মানায়? নদী জানে না তার অতীত তাকে ঈশানের দিকে এগোতে দেবে কিনা, কিন্তু সে এটা বুঝতে পারল, ঈশান তার জীবনে এক নতুন ভোরের বার্তা নিয়ে এসেছে। এমন একজন মানুষ যার ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে অফিসে ফিরতে নদীর আরও 2 দিন সময় লাগল। শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা। অফিসে ঢুকার পর থেকেই তার চোখ অজান্তেই কাউকে খুঁজছে, যার নাম ঈশান। নিজের বেসকে বসে কাজের ফাঁকে ফাঁকে নদী বারবার অনমনা হয়ে পড়ছিল। গত 2 দিনে সে অনেক ভেবেছে। ঈশান তার জন্য যা করেছে তা সাধারণ সহকর্মীর দায়িত্বের চেয়ে অনেক বেশি। কিন্তু নদী চায় না তাদের এই সম্পর্কের মাঝখানে টাকার কোনো দেয়াল থাকুক। সে তার জমানো বেতনের টাকা থেকে চিকিৎসার খরচটা আলাদা করে খামে ভরে এনেছে। দুপুরের বিরতিতে লাঞ্চ না করে সোজা ঈশানের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। কাচের দরজার ওপাশে দেখা যাচ্ছে ঈশান ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। পরনে হালকা নীল রঙের একটা পাঞ্জাবি, মাথায় টুপি নেই, তবে চেহারায় সেই চিরচেনা গাম্ভীর্য। নদীর দরজায় নক করল। আসতে পারি? ঈশান ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো। নদীকে দেখে তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় খেলল, কিন্তু পরক্ষণেই সে স্বাভাবিক হয়ে বলল, জি আসুন মিস নদী, বসুন। এখন শরীর কেমন? নদী চেয়ারে না বসে টেবিলের উপর সাদা খামটা নামিয়ে রাখল। আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আসলে আমি এসেছি আপনার টাকাটা ফেরত দিতে। আপনি সেদিন হসপিটালের বিলটা। ঈশান খামটার দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, আমি কি আপনার কাছে টাকা চেয়েছিলাম? নদী মাথা নিচু করে বলল, না চাননি, কিন্তু এই ঋণটা শোধ না করলে আমি শান্তি পাব না। আপনি আমার জন্য যা করেছেন তার মূল্য টাকা দিয়ে শোধ করা সম্ভব নয়, কিন্তু বিলটা আমার দেওয়া উচিত। ঈশান কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে রইল। মেয়েটার মধ্যে এক অদ্ভুত আত্মসম্মান বোধ আছে। যে মেয়েটা এত কষ্টের মধ্যে থেকেও কারো দান বা দয়া নিতে চায় না, তার প্রতি ঈশানের শ্রদ্ধা আরও বেড়ে গেল। সে খামটা হাতে নিয়ে বলল, ঠিক আছে, আমি এটা রাখছি, কারণ আমি চাই না আপনার মনে কোনো বোঝা থাকুক। তবে একটা শর্ত আছে। নদী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। কি শর্ত? ঈশান ড্রয়ার থেকে একটা বই বের করল। বইটার মলাট খুব সাধারণ, নাম ফিরে এসো নীড়ে। সে বইটা নদীর দিকে এগিয়ে দিয়ে বলল, টাকাটা আমি রাখলাম, বিনিময়ে আপনাকে এই উপহারটা নিতে হবে। এটা কোনো গল্পের বই নয়, এটা জীবনকে নতুন করে চেনার বই। যখন খুব মন খারাপ হবে, যখন মনে হবে পৃথিবীর সব রাস্তা বন্ধ, তখন এই বইটা পড়বেন। নদী দ্বিধা নিয়ে বইটা হাতে নিল। রুহান তাকে উপহার দিত দামি পারফিউম, চকলেট কিংবা শোপিস, আর ঈশান দিল একটা বই। ধন্যবাদ, নদী ফিসফিস করে বলল। মিস নদী, ঈশান হঠাৎ একটু নরম স্বরে ডাকল। মানুষের জীবনে অতীত থাকে, ভুল থাকে, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে বর্তমানকে নষ্ট করাটা বোকামি। পেছনের দরজায় তালা দিয়ে সামনের জানালাটা খুলে দিন, দেখবেন ভোরের আলো অপেক্ষা করছে। নদীর বুকটা ধক করে উঠল। ঈশান কি কিছু জানে? সে কি বুঝতে পেরেছে নদীর অতীতের ক্ষতগুলোর কথা?
নদী কোনো উত্তর দিতে পারল না। দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে এলো। তার মনে হলো আর এক মুহূর্ত ওখানে থাকলে সে কেঁদে ফেলত। সেদিন রাতে বাসায় ফিরে নদী বইটা হাতে নিয়ে বসল। বইয়ের পাতায় পাতায় লেখাগুলো যেন তার জীবনের কথাই বলছে। সেখানে লেখা, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন তার সবচেয়ে প্রিয় জিনিস দিয়ে, কখনো কেড়ে নিয়ে, কখনো বা না দিয়ে। আর মানুষের মন যখন ভেঙে চুরমার হয়ে যায়, তখনই সে তার রবের সবচেয়ে কাছে পৌঁছাতে পারে। পড়তে পড়তে নদী চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কতদিন সে মন খুলে কাঁদেনি। রুহানের প্রতারণার পর সে শুধু নিজেকে দোষ দিয়েছে, ভাগ্যকে গালি দিয়েছে, কিন্তু একবারও ভাবেনি হয়তো এটা তার জীবনের একটা পরীক্ষা ছিল। হয়তো রুহানের মতো মিথ্যা মানুষের কাছ থেকে সরে আসাটা তার জন্য আশীর্বাদ ছিল। রাত তখন গভীর। টিনের চালে শিশির পড়ার শব্দ হচ্ছে। নদী বিছানা ছেড়ে উঠল, অজু করে জায়নামাজটা বিছালো। কত বছর পর সে জায়নামাজে দাঁড়ালো তার মনে নেই। ছোটবেলায় মায়ের সাথে নামাজ পড়ত, তারপর চাচির সংসারে কাজের চাপে আর রুহানের মোহমায়ায় সে সব ভুলে গেছিল। সেজদায় গিয়ে নদী আর নিজেকে ধরে রাখতে পারল না। বুকের ভেতর জমে থাকা সব কষ্ট, অভিমান আর পাপ বোধ যেন কান্নার বন্যায় ভেসে গেল। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্ধ ছিলাম, আমাকে মাফ করে দাও, আমাকে শান্তি দাও, আমি আর পারছি না একা বইতে। সেজদা থেকে যখন নদী মাথা তুলল, তখন তার মনে হলো এক অদ্ভুত প্রশান্তি। মনে হলো মাথার উপর থেকে বিশাল এক পাথর নেমে গেছে। তার মনে হলো সে আর একা নয়, তার একজন অভিভাবক আছেন যিনি সব দেখেন, সব শোনেন। পরদিন অফিসে নদীকে দেখে সবাই অবাক হলো। তার চেহারায় সেই ক্লান্তির ছাপ নেই, চোখের নিচে কালি থাকলেও সেখানে এক স্নিগ্ধতা ফুটে উঠেছে। সে আজ সালোয়ার কামিজের ওপর ওড়নাটা খুব সুন্দর করে মাথায় জড়িয়েছে। করিডোরে ঈসানের সাথে দেখা। নদী নিজেই এগিয়ে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। ঈসান থমকে দাঁড়ালো। নদীর মাথায় ওড়না আর চেহারার এই উজ্জ্বলতা দেখে তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল, খুব তৃপ্তির হাসি। ওয়ালাইকুম আসসালাম। বইটা কি পড়া শুরু করেছেন? নদী হাসল। এই প্রথম সে ঈসানের সামনে প্রাণ খুলে হাসল। জি, শুরু করেছি, এবং মনে হচ্ছে আমি আমার পথ খুঁজে পাচ্ছি। ঈসান মাথা নেড়ে বলল, আলহামদুলিল্লাহ। পথ চিনতে পারলে গন্তব্যে পৌঁছানো কঠিন নয়, শুধু ধৈর্য ধরবেন। নদী তার ডেস্কে ফিরে এলো। তার মনে হলো ইহসান শুধু তার প্রাণ বাঁচায়নি, তার মরে যাওয়া আত্মাটাকে জাগিয়ে দিয়েছে। রুহানের স্মৃতি এখন আর তাকে কষ্ট দেয় না, বরং মনে হয় ওটা একটা দুঃস্বপ্ন ছিল। আর ইহসান হলো সেই ভোরের শিশির যা রাতের অন্ধকার ধুয়ে মুছে সাফ করে দেয়। কিন্তু নদী জানে না পরীক্ষায় এখনও বাকি আছে। সমাজ কি এত সহজে একটা এথিম একা মেয়ের নতুন জীবন মেনে নেবে? চাচি কি চুপ করে থাকবেন? আর রুহান, সে কি তার অতীত নিয়ে আবার ফিরে আসবে না? নদীর মনে এখন আর ভয় নেই। সে জানে তার সাথে তার রব আছেন, আর ছায়ার মতো পাশে আছেন একজন ইহসান। দিনগুলো যেন এখন নদীর কাছে একটু অন্যরকম। অফিসের ব্যস্ততা, টিউশনি, আর রাতে জায়নামাজে বসে নিজের রবের কাছে সমর্পণ, এই চক্রেই তার জীবনটা একটা ছন্দে ফিরছিল। ইহসানের দেওয়া বইটা সে শেষ করেছে। বইটা তাকে শিখিয়েছে ধৈর্য মানে শুধু চুপ করে থাকা নয়, ধৈর্য মানে হলো সুন্দরভাবে অপেক্ষা করা। ইহসানের সাথে নদীর সম্পর্কটা এখন আর শুধু বস এমপ্লয়ির মধ্যে সীমাবদ্ধ নেই। যদিও তাদের মধ্যে ব্যক্তিগত কোনো কথা হয় না, কিন্তু একটা অদৃশ্য সুতোয় যেন তারা বাধা পড়ে গেছে। দুপুরে লাঞ্চের সময়ে মাঝে মধ্যে তারা একসাথে ক্যান্টিনে বসে। ইহসান তাকে দিন ও ইসলামের সুন্দর সুন্দর কথা শোনায়, নবীদের জীবন সংগ্রামের গল্প বলে। নদী মন্ত্রমুগ্ধের মতো শোনে। এই কথাগুলো তার রুক্ষ হৃদয়ে বৃষ্টির মতো ঝরে। সেদিন শুক্রবার, অফিস ছুটি। নদী তার স্যাঁতস্যাঁতে ঘরটা গুছিয়ে জানালার পাশে বসে আকাশ দেখছিল। হঠাৎ তার মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। নদী ধরল। হ্যালো। ওপাশ থেকে কিছুক্ষণ কোনো শব্দ নেই, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। নদীর বুকটা ছ্যাঁত করে উঠল। এই নিঃশ্বাসের শব্দ তার খুব চেনা। কে কে বলছেন? নদী, আমি রুহান। নামটা শোনার সাথে সাথে নদীর হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। 2 বছর পর। কেন এতদিন পরে এই মানুষটা আবার ফোন করলো কেন? নদীর শরীরের রক্ত হিম হয়ে গেল। সে ফোনটা কেটে দিতে চাইল, কিন্তু আঙুলগুলো যেন অবশ হয়ে গেছে। কেটে দিও না প্লিজ, আমাকে কিছু কথা বলতে দাও প্লিজ নদী। রুহানের গলার স্বরে সেই আগের দম্ভ নেই, বরং এক অদ্ভুত হাহাকার। নদী নিজেকে সামলে নিয়ে শক্ত গলায় বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই, আর কখনোই এই নাম্বারে কল করবে না। আমি শেষ হয়ে গেছি, আমার জীবনটা নরক হয়ে গেছে। ওই মিনিস্টারের মেয়ে, ও আমাকে ঠকিয়েছে,
আমার বাবার সব সম্পত্তি আত্মসাৎ করে ওরা আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। বাবা হার্ট অ্যাটাক করেছেন। আমরা এখন নিঃস্ব। নদী, নিঃস্ব আমরা। রুহান এক নাগাড়ে বলে গেল, গলায় কান্নার রেশ। নদী চুপ করে রইল। অদ্ভুত ব্যাপার, রুহানের এই করুণ পরিণতির কথা শুনে তার মনে কোনো আনন্দ হলো না, আবার কোনো কষ্টও হলো না। শুধু মনে হলো প্রকৃতির বিচার বড়ই নিখুঁত। তাতে আমার কি? তুমি তো এটাই চেয়েছিলে রুহান, টাকা, স্ট্যাটাস, ক্ষমতা, পেয়েছো তো সব। এখন আমাকে শোনাচ্ছ কেন? নদীর কণ্ঠে কোনো আবেগ নেই। আমি ভুল করেছি নদী, আমি পাপ করেছি। তোমাকে ঠকিয়ে আমি সুখ পাইনি, বিশ্বাস করো। গত 2 বছরের একটা রাতের জন্য আমি শান্তিতে ঘুমোতে পারিনি। তোমার ওই চোখের জল আমাকে অভিশাপের মতো তাড়িয়ে বেরিয়েছে। আমাকে মাফ করে দাও নদী, একবার দেখা করো। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে চাই। নদী দীর্ঘশ্বাস ফেলল। ক্ষমা আমি তোমাকে অনেক আগেই করে দিয়েছি, কারণ ঘৃণা বা রাগ পুষে রাখলে নিজেরই কষ্ট হয়। আমি আমার রবের কাছে বিচার দিয়েছিলাম, তিনি বিচার করেছেন। কিন্তু দেখা করা না, সেই নদী আর নেই। সে মরে গেছে। এখন যে নদী বেঁচে আছে তার পৃথিবীতে তোমার কোনো জায়গা নেই। নদী ফোনটা কেটে দিল, তারপর নাম্বারটা ব্লক করে দিল। অদ্ভুত এক ভাড়ামুক্ত অনুভব করল। সে ততদিন অবচেতনে কোথাও একটা কাঁটা বিঁধেছিল, আজ সেটা উপড়ে গেল। পরের দিন অফিসে যাওয়ার সময় নদীর মনটা খুব ফুরফুরে ছিল, কিন্তু অফিসে ঢুকেই সে দেখল পরিবেশটা থমথমে। সবাই ফিসফিস করে কথা বলছে। শায়লা আপু নদীকে দেখে দৌড়ে এলেন। নদী, সর্বনাশ হয়েছে, তোর চাচি অফিসে এসেছেন। নদীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। চাচি এখানে? সে দৌড়ে রিসেপশনের দিকে গেল। দেখল চাচি রিসেপশনে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছেন। তার পরনে মলিন শাড়ি, কিন্তু গলার স্বর সেই আগের মতোই উগ্র। বলি, আমার ভাইঝিকে আটকে রেখেছেন কেন? ডাকেন। 2 বছর ধরে নিখোঁজ, আমরা ভেবেছি মরেই গেছে। এখন শুনি এখানে চাকরি করে, বড়লোক হয়েছে, আর ওদিকে তার বুড়ো চাচা টাকার অভাবে ওষুধ কিনতে পারছে না। অফিসের সবাই গোল হয়ে দেখছে। লজ্জায় অপমানে নদীর কান গরম হয়ে গেল। ঈশানও নিজের কেবিন থেকে বেরিয়ে এসেছে হট্টগোল শুনে। নদী কাঁপতে কাঁপতে চাচির সামনে গিয়ে দাঁড়ালো। চাচি, তুমি এখানে কেন এসেছো? কি চাও তুমি? চাচি নদীকে দেখেই যেন বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন। খপ করে নদীর হাত ধরে টান দিলেন। ওমা, এই যে নবাবজাদি, দিব্যি সেজেগুজে অফিস করা হচ্ছে, আর ওদিকে আমাদের না খাইয়ে মেরে ফেলার ব্যবস্থা করেছিস। চল, আজ তোকে নিয়ে তবেই বাড়ি ফিরবো। তোর বাবা মায়ের রেখে যাওয়া টাকা দিয়ে তোকে মানুষ করেছি, এখন তার প্রতিদান দিবি না? নদী হাত ছাড়ানোর চেষ্টা করল। মিথ্যে কথা বলো না চাচি, বাবা মায়ের সব টাকা তোমরা আগেই শেষ করেছো। আমাকে তোমরা বোঝা মনে করতে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। এখন কেন এসেছো? চুপ কর বেয়াদব মেয়ে, মুখের উপর কথা। চল বলছি। চাচি নদীর চুল ধরে টান দিল। ঠিক তখনই একটা বলিষ্ঠ হাত এসে চাচির হাতটা ধরে ফেলল, খুব শক্ত করে। চাচি অবাক হয়ে তাকিয়ে আছেন। ঈশান দাঁড়িয়ে আছেন, তার চোখে আগুন, কিন্তু গলার স্বর বরফের মতো ঠান্ডা। ভদ্রমহিলা, হাতটা ছাড়ুন, এটা অফিস, আপনার বাড়ির উঠোন নয়। চাচি ঈশানের ব্যক্তিত্ব দেখে কিছুটা ভড়কে গেল। হাত ছেড়ে দিয়ে চেঁচিয়ে বললেন, আপনি কে হে বাপু? আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছেন কেন? ঈশান শান্ত গলায় বলল, উনি আমার অফিসের এমপ্লয়ি। ওনার অসম্মান মানে আমার অফিসের অসম্মান। আপনার যা বলার ভদ্রভাবে বলুন, না হলে আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। সিকিউরিটি ডাকবেন? ডাকেন, আমি পুলিশ ডাকবো। আমার ভাইজিকে আপনারা আটকে রেখেছেন। চাচি আরও জোরে চিৎকার করতে লাগলেন। ঈশান পকেট থেকে ফোন বের করল। ঠিক আছে, পুলিশই ডাকছি। নদী গত 2 বছর ধরে কোথায় ছিল, কেন বাড়ি ছেড়েছে, আর আপনারা তার সাথে কেমন ব্যবহার করেছেন, সব তদন্ত হোক। পুলিশ সব জানলে আপনাদের কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। পুলিশের নাম শুনে চাচির মুখ চুপসে গেল। তিনি জানতেন নদীর উপর তারা কম অত্যাচার করেননি, তাছাড়া প্রতিবেশীরাও তাদের পক্ষে কথা বলবে না। চাচি গলার স্বর নিচু করে বললেন, ঠিক আছে, পুলিশ ডাকতে হবে না, কিন্তু আমার পাওনা টাকা? ঈশান মানিব্যাগ থেকে কয়েকটা করকরে 1000 টাকার নোট বের করে চাচির দিকে বাড়িয়ে দিল। এই নিন, এটা ওনার ওষুধ কেনার জন্য। আর কখনো যদি এই অফিসের আশেপাশে আপনাকে দেখি বা নদীকে ডিস্টার্ব করার চেষ্টা করেন, তাহলে এর পরিণাম ভালো হবে না। যান এখন। চাচি টাকাগুলো ছো মেরে নিয়ে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে নদীর দিকে এক বিষাক্ত দৃষ্টি হানে গেলেন। নদী সেখানেই দাঁড়িয়ে কাঁপছিল, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সবার সামনে তার পারিবারিক কেলেঙ্কারি এভাবে ফাঁস হয়ে যাওয়ায় সে মাটির সাথে মিশে যেতে চাইছিল। ঈশান সবার দিকে তাকিয়ে বলল, সবাই যার যার কাজে যান, এখানে দেখার কিছু নেই। সবাই চলে গেলে ঈশান নদীর কাছে এলো। নদী মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। ঈশান পকেট থেকে টিস্যু বের করে নদীর দিকে বাড়িয়ে দিল। কেঁদে দুর্বল হবেন না নদী, আগাছা উপড়ে না ফেললে বাগান সুন্দর হয় না। আজ আপনার জীবনের একটা আগাছা উপড়ে গেল, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। নদী ভেজা চোখে ঈশানের দিকে তাকালো।
এই মানুষটা বারবার তাকে আগলে রাখছে কেন? কেন তার অপমান নিজের গায়ে মেখে নিচ্ছে? আপনি আপনি কেন বারবার আমাকে বাঁচান? আমি তো আপনার কেউ নই। নদী কান্নারুদ্ধ কণ্ঠে বলল। ঈশান একটু চুপ করে থাকল, তারপর খুব ধীর গলায় বলল, কে বলেছে আপনি কেউ নন? আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিই একে অপরের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। আর হয়তো আমি চাই না একটা সুন্দর ফুল ঝড়ের কবলে পড়ে ঝরে যাক। এই প্রথম ঈশানের কথায় একটু অন্যরকম ইঙ্গিত পেল নদী। তার বুকের ভিতরটা ধক করে উঠল। তবে কি ঈশান? নদী জানে না, কিন্তু আজকের ঘটনার পর তার মনে হলো ঈশান শুধু তার বস বা শুভাকাঙ্ক্ষী নয়, তার জীবনের এমন এক ধ্রুবতারা যাকে ছাড়া পথ চলা এখন তার পক্ষে অসম্ভব। কিন্তু সমাজ কি এত সহজ? এতিম, ঘর পালানো আর কলঙ্কিত অতীতের অপবাদ ঘাড়ে নেওয়া একটা মেয়েকে কি ঈশানের মতো সম্ভ্রান্ত পরিবারের ছেলে আপন করে নিতে পারবে? নাকি এখানেও অপেক্ষা করছে নতুন কোনো ঝড়? অফিসের সেই ঘটনার পর 2 দিন কেটে গেছে। নদী এই 2 দিন অফিস যায়নি। লজ্জায় অপমানে সে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। তার মনে হচ্ছে অফিসের কলিগরা নিশ্চয়ই এখন তাকে নিয়ে হাসাহাসি করছে। কেউ হয়তো করুণা করছে, কেউ বা বাঁকা চোখে তাকাচ্ছে। ওই দেখো, ওই মেয়েটাই নাকি বাড়ি থেকে পালানো। এই ফিসফিসানি শোনার সাহস নদীর নেই। শুক্রবার সকালে নদী সিদ্ধান্ত নিল সে আর ওই অফিসে যাবে না, এমনকি এই শহরেও থাকবে না। রোহান তার অতীত জেনে গেছে, চাচিও তাকে খুঁজে পেয়েছে। এখানে থাকলে শান্তি পাওয়া অসম্ভব। সে আবার পালাবে, এবার অনেক দূরে, যেখানে কেউ তাকে চিনবে না। টেবিলের উপর রাখা সাদা কাগজে সে তার পদত্যাগপত্র লিখল। লেখা শেষ হলে সে দীর্ঘশ্বাস ফেলল। ইহসানের মুখটা মনে পড়তেই বুকের ভেতরটা হু হু করে উঠল। লোকটা তার জন্য কত কি করল। যাওয়ার আগে অন্তত একবার তার সাথে দেখা করে বিদায় নেওয়া উচিত। বিকেলে অফিসে গেল নদী। অফিস তখন প্রায় ফাঁকা। ইহসানের কেবিনের সামনে দাঁড়িয়ে বুকটা ধড়ফড় করছে। নক করে ভেতরে ঢুকতেই দেখল ইহসান জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আসতে পারি? ইহসান ঘুরে তাকালো। নদীকে দেখে তার চোখে স্বস্তির ছায়া নামল। আপনি এসেছেন? আমি ভাবছিলাম আজ সন্ধ্যায় আমি নিজেই আপনার বাসায় যাব। নদী অবাক হলো। আমার বাসায়? কেন? কারণ আপনি ফোন ধরছিলেন না, আমি চিন্তায় ছিলাম। নদী মাথা নিচু করে হাতে থাকা কাগজটা টেবিলের ওপর রাখল। আমি রিজাইন লেটার দিতে এসেছি। আমি আর এখানে চাকরি করব না। ইহসান কাগজটার দিকে তাকালো না। সে খুব শান্ত ভঙ্গিতে বলল, কেন? চাচির ভয়ে নাকি আমার ভয়ে? ভয় নয়, লজ্জা। নদী কান্না চাপা গলায় বলল, সেদিন সবার সামনে যা হলো, এরপর আমি কোন মুখে এখানে আসব? আমার ব্যক্তিগত জীবন নিয়ে সবাই তামাশা করছে। আমি এই অপমান সহ্য করতে পারছি না। ইহসান এগিয়ে সে চেয়ারে বসল। তারপর ইশারায় নদীকেও বসতে বলল। নদী, লোকে কি বলল তাতে আপনার জীবন থেমে থাকবে কেন? মানুষ তো বলবেই, কিন্তু আপনি যদি পালিয়ে যান তবে আপনি হেরে গেলেন। আর আমি চাই না আপনি হারুন। নদী ভিজে চোখে ইহসানের দিকে তাকালো। কিন্তু আমি যে ক্লান্ত ইহসান সাহেব। আমার অতীত আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি যেখানেই যাই সেখানেই ঝামেলা। ইহসান এবার সরাসরি নদীর চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে এক গভীর গাম্ভীর্য। নদী, আমি আপনার অতীত নিয়ে ভাবি না, আমি আপনার বর্তমানকে চিনি। আমি সেই নদীকে চিনি যে ফিনিক্স পক্ষীর মতো ছাই থেকে উঠে দাঁড়াতে জানে। আমি সেই নদীকে চিনি যার মধ্যে সততা আর ঈমান আছে। একটু থেমে ইহসান যা বলল তার জন্য নদী প্রস্তুত ছিল না। আমি চাই না আপনি অন্য কোথাও চলে যান। আমি চাই আপনি আমার সাথে থাকুন সারা জীবনের জন্য। আমি আপনাকে বিয়ে করতে চাই নদী। নদীর মনে হলো যেন সময় থেমে গেছে। সে কি ভুল শুনল? ইহসান এত বড় লোক, এত ভালো একটা ছেলে, সে নাকি নদীর মতো একটা অপভ্রষ্ট মেয়েকে বিয়ে করতে চায়? আপনি কি পাগল হলেন? নদী তোতলামি করে বলল, আপনি জানেন আমি কে? আমার কোনো পরিচয় নেই, আমার পরিবার নেই, আর আমার জীবনে রুহান নামের একটা অধ্যায় ছিল। আমি পবিত্র নই ইহসান সাহেব। আমি ঠকেছি, আমি ব্যবহৃত হয়েছি। আপনার মতো মানুষের পাশে আমাকে মানায় না। নদী কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। সে তার জীবনের সবচেয়ে বড় কলঙ্কের কথাটা নিজ মুখে স্বীকার করল, যাতে ইহসান তাকে ঘৃণা করে সরে যায়। ইহসান টেবিল থেকে টিস্যু বক্সটা এগিয়ে দিল। তার চেহারায় কোনো ঘৃণার ছাপ নেই, বরং আছে এক অদ্ভুত প্রশান্তি। নদী, তওবা করার পর মানুষ নিষ্পাপ হয়ে যায়। আপনি অনতপ্ত, আপনি আপনার রবের কাছে ফিরে এসেছেন। আমার কাছে এটাই যথেষ্ট। কে কি বলল বা আপনার অতীতে কি ছিল তা দিয়ে আমি আপনাকে বিচার করব না। আমি আপনাকে সম্মান করি,
আর সেই সম্মানের জায়গা থেকেই আপনাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। আপনি কি আমাকে সেই সুযোগ দেবেন? নদীর কান্না থামল না, বরং বাড়ল। এই কান্না সুখের। জীবনে প্রথমবার কেউ তাকে এতটা সম্মান দিল, কেউ তার শরীর বা রূপ নয়, তার মনটাকে ভালোবাসল। কিন্তু আপনার পরিবার? নদী ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। আপনার মা কি মেনে নেবেন? আমি যে অতীম, আমার যে কেউ নেই। ইহসান মুচকি হাসল। আমার মা খুব সোজাসাপটা মানুষ। তিনি দিনদার। তিনি বংশমর্যাদা বা টাকা দেখেন না, তিনি দেখেন মানুষের আখলাক। তবে হ্যাঁ, পরীক্ষা একটা দিতে হবে। আজই আপনি কি আমার সাথে আমার বাসায় যাবেন, মায়ের সাথে দেখা করতে? নদীর হাত পা ঠান্ডা হয়ে গেল। এত দ্রুত? কিন্তু ইহসানের চোখের ভরসা তাকে শক্তি জোগাল। সে আস্তে করে মাথা নেড়ে সম্মতি জানাল। গাড়ি যখন ইহসানের বাড়ির গেট দিয়ে ঢুকল, তখন সন্ধ্যা নেমেছে। বিশাল আলিশান বাড়ি, বাগানে নানা রঙের ফুল ফুটে আছে। বাড়ির ভিতরে ঢুকলেই এক গুরুগম্ভীর পরিবেশ। ড্রয়িং রুমে সোফায় বসে আছেন এক মধ্যবয়সী মহিলা, ইহসানের মা রেহানা চৌধুরী। তার পরনে সাদা শাড়ি, হাতে তসবিহ। চেহারায় আভিজাত্য আর কঠোরতার ছাপ স্পষ্ট। ইহসান নদীকে নিয়ে মায়ের সামনে দাঁড়াল। মা, ও নদী, যার কথা তোমাকে বলেছিলাম। নদী ভয়ে ভয়ে নিচু হয়ে সালাম করল। আসসালামু আলাইকুম। রেহানা চৌধুরী সালামের উত্তর দিলেন না। তিনি চশমার ফাঁক দিয়ে নদীকে আপাদমস্তক নিরীক্ষণ করলেন। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা নদীর কলিজা পর্যন্ত কাঁপিয়ে দিল। তোমার নাম নদী? তিনি ভারী গলায় জিজ্ঞেস করলেন। জি খালাম্মা। শুনেছি তোমার বাবা মা নেই, চাচা চাচির কাছে বড় হয়েছ? জি। আর ইহসান বলল তুমি নাকি একাই থাকো? একটা মেয়ে মানুষ একা একা মেসে থাকে, এটা কেমন ভদ্রতা? নদী চুপ করে রইল। কি উত্তর দেবে সে? পরিস্থিতির শিকার হয়ে তাকে একা থাকতে হয়েছে, এটা কি এই বিলাসিতায় থাকা মানুষগুলো বুঝবে? ইহসান পাশ থেকে বলল, মা, ও বাধ্য হয়ে একা থাকে, ওর পরিস্থিতিটা ভিন্ন ছিল। রেহানা চৌধুরী হাত তুলে ছেলেকে থামালেন। আমি ওর সাথে কথা বলছি ইহসান, তুমি চুপ করো। তারপর আবার নদীর দিকে তাকালেন। শোনো মেয়ে, আমার ছেলে তোমাকে পছন্দ করেছে, তাই আমি তোমাকে দেখতে রাজি হয়েছি। কিন্তু এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা তোমার আছে কিনা সেটা আমি যাচাই করব। আমাদের বংশের একটা মান সম্মান আছে। রাস্তা থেকে কুড়িয়ে আনা কোনো মেয়েকে আমি ছেলের বউ হিসাবে মেনে নেব না, যদি না সে নিজেকে প্রমাণ করতে পারে। নদীর চোখে পানি এসে গেল, কিন্তু সেটা গড়িয়ে পড়তে দিল না। সে মাথা উঁচু করে বলল, খালাম্মা, আমি হয়তো অতীম, আমার হয়তো টাকা নেই, কিন্তু আমি রাস্তা থেকে কুড়িয়ে আনা মেয়ে নই। আমি জীবনযুদ্ধে লড়েছি। আপনার ছেলের দয়ায় আমি বাঁচতে চাই না। যদি আপনি মনে করেন আমি যোগ্য নই, তাহলে আমি এখনই চলে যাব, কিন্তু দয়া করে আমার আত্মসম্মানে আঘাত দেবেন না। নদীর কথায় ঘরের বাতাসে এক পিন পতন নীরবতা নেমে এলো। ইহসান অবাক হয়ে নদীর দিকে তাকালো। তার মাও কিছুটা চমকে গেলেন। সচরাচর কেউ তার মুখের উপর কথা বলার সাহস পায় না। রেহানা চৌধুরী সোজা হয়ে বসলেন। তার চোখের কঠোরতা কি একটু কমল, নাকি এটা ঝড়ের আগের পূর্বাভাস? তেজ আছে তোমার কথায়। বেশ, আমি তোমাকে একটা সুযোগ দেব, কিন্তু যদি দেখি আমার ছেলের জন্য তুমি উপযুক্ত নও, তাহলে তোমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। রাজি? নদী ইহসানের দিকে একবার তাকালো। ইহসানের চোখে আকুতি। নদী দীর্ঘশ্বাস ফেলল। আমি রাজি খালাম্মা। নদী জানে না সে কোন আগুনের নদীতে ঝাঁপ দিল, কিন্তু সে এও জানে ইহসানের জন্য সে এই অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। কারণ ইহসান এখন তার কাছে শুধু ভালোবাসা নয়, ইহসান তার শ্রাবণ শেষের রোদ। পরদিন সকাল থেকেই ইহসানের বাড়িতে এক ভিন্ন পরিবেশ। রেহানা চৌধুরী বাড়িতে এক মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। শহরের গণ্যমান্য অনেক মহিলা আজ আসবেন। আপাতদৃষ্টিতে এটা সাধারণ মিলাদ মনে হলেও আসলে এটা নদীর জন্য এক অঘোষিত ননক্ষেত্র। নদী সকাল সকাল চলে এসেছে। রেহানা চৌধুরী তাকে কোনো কাজের লোক দেননি সাহায্যের জন্য। রান্নাঘরের সব দায়িত্ব নদীর ওপর। 50 জন মেহমান এবং এতিমখানার বাচ্চাদের জন্য খাবার তৈরি করতে হবে। মেনু পোলাও, রোস্ট আর জর্দা। নদী যখন রান্নাঘরে ঢুকল, তখন তার কপালে চিন্তার ভাঁজ। সে জীবনে কখনো একটা মানুষের রান্না করেনি। তার ওপর রেহানা চৌধুরীর কড়া নির্দেশ, রান্নায় যেন কোনো ত্রুটি না থাকে। মনে রেখো, আমার মেহমানরা খাবারের স্বাদ দেখেই বাড়ির গিন্নির বিচার করে। ইহসান কয়েকবার রান্নাঘরে উঁকি দিয়েছে। নদীকে ঘরমাক্ত অবস্থায় বিশাল ডেকচি নাড়তে দেখে তার খুব কষ্ট হচ্ছে। সে একবার এগিয়েও এসেছিল। নদী, আমি কাউকে ডাকি সাহায্যের জন্য? তুমি একা পারবে না। নদী ঘাম মুছতে মুছতে হেসেছিল। না ইহসান সাহেব,
এটা আমার পরীক্ষা। প্লিজ আপনি এখানে আসবেন না। খালাম্মা দেখলে ভাববেন আমি আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি। ইহসান দীর্ঘশ্বাস ফেলে চলে গেছে। সে জানে তার মা এই পরীক্ষাটা নিচ্ছেন নদীর ধৈর্য দেখার জন্য। দুপুর গড়িয়ে গেল, রান্না শেষ। নদীর শরীর আর চলছে না, কিন্তু মুখে এক তৃপ্তির হাসি। খাবারগুলো খুব সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। মেহমানরা আসতে শুরু করেছেন। ড্রয়িং রুমে বসে চলছে ঘোষকল্প। নদী খাবার পরিবেশন করার জন্য ট্রলি নিয়ে ড্রয়িং রুমে ঢুকল। তার পরনে সাধারণ সুতি শাড়ি, কিন্তু পরিপাটি। হঠাৎ এক মহিলা, যিনি সম্পর্কে ইহসানের খালা হন, বাঁকা চোখে নদীর দিকে তাকালেন। তার নাম শেফালি। তিনি রোহানের পরিবারের বেশ ঘনিষ্ঠ। নদীকে দেখেই তিনি ভ্রু কুঁচকে রেহানা চৌধুরীকে জিজ্ঞেস করলেন, আপা, এই মেয়েটাকে তো চেনা চেনা লাগছে। ও কি সেই মেয়ে নয় যার সাথে রোহানের একটা স্ক্যান্ডেল হয়েছিল? পুরো ঘরে পিন পতন নীরবতা নেমে এলো। নদীর হাত থেকে পানির গ্লাসটা ট্রের ওপর নড়ে উঠল, কিন্তু সে পড়ল না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। শেফালি বেগম আরও এক ধাপ এগিয়ে বললেন, হ্যাঁ, আমি নিশ্চিত। রুহানের মা আমাকে বলেছিল একটা এতিম মেয়ে রুহানকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল। আপা, তুমি জেনে শুনে এমন একটা মেয়েকে ঘরে জায়গা দিলে? আমাদের মানসম্মান তো সব ধুলোই মিশিয়ে দেবে। অন্য মহিলারাও ফিস ফিস শুরু করলেন। ছিছি, ওই মেয়ে, কি সাহস! রেহানা চৌধুরী চুপ করে বসে রইলেন। তিনি কোনো প্রতিবাদ করলেন না। তিনি শুধু নদীর দিকে তাকিয়ে রইলেন, যেন দেখতে চাইছেন নদী এই অপমান কিভাবে সামলায়। নদী বুঝতে পারল এটা তার পরীক্ষার সবচেয়ে কঠিন মুহূর্ত। সে যদি এখন কেঁদে ফেলে বা এখান থেকে পালিয়ে যায়, তাহলে সে হেরে যাবে। ইহসানও দরজার পাশে দাঁড়িয়ে আছে, তার মুষ্টিবদ্ধ হাত কাঁপছে রাগে। সে এগিয়ে আসতে চাইল, কিন্তু নদী চোখের ইশারায় তাকে থামালো। তারপর দ্রুত পায়ে গেস্ট রুমের দিকে চলে গেল। ইহসান অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে না মা কি শর্ত দিয়েছে, কিন্তু নদীর চোখের ওই জেদ দেখে সে বুঝতে পারল তার নদী এখন আর দুর্বল নয়। সে এখন স্রোতের বিপরীতে সাঁতার কাটতে শিখে গেছে। কিন্তু নদী কি জানে ওই এতিমখানার ওই ফান্ডের টাকার চুরির পেছনে জড়িয়ে আছে এমন একজন মানুষ, যে এই চৌধুরী বাড়িরই খুব কাছের কেউ? নদী কি পারবে সেই মুখোশধারী সাপটাকে চিহ্নিত করতে, নাকি সত্য খুঁজতে গিয়ে সে নিজেই বিপদে পড়বে? পরের দিন ভোরবেলা ফজরের নামাজের পর রেহানা চৌধুরীর কাছ থেকে চাবি নিয়ে নদী রওনা হলো চৌধুরী ওয়েলফেয়ার হোমের দিকে। ইএসএন গাড়ি বের করে অপেক্ষা করছিল পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু রেহানা চৌধুরীর কড়া নিষেধ, নদীকে একাই যেতে হবে। পাবলিক বাসে চড়ে সাধারণ মানুষের ভিড়ে মিশে নদী যখন এতিমখানার গেটে পৌঁছালো, তখন ঘড়িতে সকাল 8টা। বাইরে থেকে বিল্ডিংটা বেশ চকচকে মনে হলেও ভেতরে ঢুকতেই নদীর মনটা খারাপ হয়ে গেল। দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে, স্যাঁতস্যাঁতে গন্ধ। বাচ্চারা মলিন পোশাকে এইদিক ওদিক ঘুরছে। তাদের চোখের নিচে কালির দাগ দেখলেই বোঝা যায় ঠিকমতো পুষ্টি পাচ্ছে না। নদী নিজের এতিম জীবনের কথা মনে করে শিউরে উঠল। সে প্রতিজ্ঞা করল এই বাচ্চাদের হক যে মেরে খাচ্ছে, তাকে সে খুঁজে বের করবেই। অফিস রুমে ঢুকতেই এক মধ্যবয়স্ক লোক পান চিবোতে চিবোতে বিরক্ত মুখে তাকালেন। তার নাম সিদ্দিকুর রহমান, এই এতিমখানার ম্যানেজার। গত 15 বছর ধরে তিনি এখানকার দায়িত্বে আছেন। রেহানা চৌধুরী তাকে অন্ধের মতো বিশ্বাস করেন। আপনি নতুন অডিটর? সিদ্দিক সাহেব তাচ্ছিল্যে সুরে জিজ্ঞেস করলেন। মহিলা মানুষ, হিসাব নিকাশের কি বুঝবেন? খালাম্মা যে কি করেন! আচ্ছা, ওই কোনায় টেবিল আছে, বসে যা দেখার দেখুন, তবে বেশিক্ষণ থাকবেন না, আমার কাজের ক্ষতি হয়। নদী তার অপমান গায়ে মাখল না। সে শান্তভাবে নিজের টেবিলে বসল। সিদ্দিক সাহেব ভেবেছিলেন এই মেয়ে 2-4টা ফাইল উল্টে ভয় পালিয়ে যাবে, কিন্তু নদী তা করল না। সে গত 3 বছরের সব লেজার বুক, ভাউচার আর রসিদ বের করতে বলল। সিদ্দিক সাহেব প্রথমে গড়িমসি করলেন, পরে ফাইলের এক বিশাল স্তূপ নদীর সামনে ফেলে দিয়ে বললেন, এই নিন, সব ঠিকই আছে, শুধু শুধু সময় নষ্ট। নদী কাজ শুরু করল। দুপুর গড়িয়ে বিকেল হলো। নদীর খাওয়ার কথা মনে নেই। সে এক নাগাড়ে হিসাব মিলিয়ে যাচ্ছে। হঠাৎ তার চোখে একটা অসঙ্গতি ধরা পড়ল। খাতায় লেখা আছে প্রতিদিন 100 জন বাচ্চার জন্য 20 কেজি চাল আর 5 কেজি মাংস কেনা হয়, কিন্তু নদী সকালে গুনে দেখেছে বাচ্চার সংখ্যা মাত্র 65 জন। বাকি 35 জন বাচ্চা কোথায়? শুধু তাই নয়, মুদি দোকানের যে রসিদগুলো ফাইলে লাগানো আছে সেগুলোর নাম মদিনা স্টোর। নদী গুগলে সার্চ দিয়ে দেখল এই এলাকায় ওই নামে কোনো দোকানই নেই। সন্ধ্যাবেলায় নদী স্টোর রুমে গেল। সেখানে বস্তাগুলো চেক করতেই তার সন্দেহ সত্য প্রমাণিত হলো। চালের বস্তায় পোকা আর ডালের মান অত্যন্ত নিম্নমানের, অথচ ভাউচারে লেখা প্রিমিয়াম কোয়ালিটি। নদী যখন ছবি তুলছিল
তখন পেছনে পায়ের শব্দ পেল। ঘুরে দেখল সিদ্দিক সাহেব দাঁড়িয়ে আছেন। তার মুখে সেই তাচ্ছিল্যের হাসিটা নেই, এখন সেখানে হিংস্রতা। কি ম্যাডাম, খুব গোয়েন্দাগিরি হচ্ছে? সিদ্দিক সাহেব এগিয়ে এসে দরজাটা বন্ধ করে দিলেন। নদী ভয় পেল না। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সিদ্দিক সাহেব, গত 2 বছরে আপনি প্রায় 15 লাখ টাকা সরিয়েছেন। ভুয়া বিল, ভুয়া বাচ্চার সংখ্যা দেখে আপনি এই এটিমদের মুখের খাবার কেড়ে নিয়েছেন। আমি কালী রেহানা চৌধুরীকে সব প্রমাণ দেখাবো। সিদ্দিক সাহেব হাসলেন। পানের রসে তার দাঁতগুলো লাল হয়ে আছে, দেখতে পিশাচের মতো লাগছে। খালাম্মাকে দেখাবেন? আপনি কি ভাবেন খালাম্মা আপনার মতো এক এতিম রাস্তার মেয়েকে বিশ্বাস করবেন, নাকি আমাকে? আমি এই বাড়ির 15 বছরের পুরানো লোক, আর আপনি 2 দিনের মেহমান। একটু থেমে সিদ্দিক সাহেব গলার স্বরটা নিচু করে বললেন, তাছাড়া আপনার ইতিহাস তো আমি জেনে নিয়েছি। রুহান চৌধুরীর সাথে আপনার কি সম্পর্ক ছিল, কিভাবে আপনি বাড়ি থেকে পালিয়েছিলেন, সব খবর আমার কাছে আছে। আপনি যদি মুখ খোলেন তাহলে আমি খালাম্মাকে এমন সব গল্প শোনাবো যে তিনি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। নদীর বুকটা কেঁপে উঠল। তার অতীত এই দুর্বল জায়গাতেই সবাই আঘাত করে, কিন্তু নদী জানে এবার পিছিয়ে গেলে চলবে না। সে সিদ্দিক সাহেবের চোখের দিকে তাকিয়ে বলল, আমার যা হারানোর তা আমি অনেক আগেই হারিয়েছি সিদ্দিক সাহেব। আমার সম্মান আল্লাহর হাতে, কিন্তু এই মাসুম বাচ্চাদের হক মেরে আপনি যে পাপ করেছেন তার বিচার দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। আপনি আমাকে ভয় দেখিয়ে থামাতে পারবেন না। সিদ্দিক সাহেব রাগে ফুসফুসেতে বললেন, দেখা যাবে, সাবধানে বাড়ি ফিরবেন ম্যাডাম, দিনকাল ভালো না। হুমকিটা স্পষ্ট। নদী শরীর ঝাড়া দিয়ে বেরিয়ে এলো। রাস্তায় নেমে তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে দ্রুত একটা রিকশা নিয়ে চৌধুরীর বাড়ির দিকে রওনা হলো। রাতে খাওয়ার টেবিলে পরিবেশটা থমথমে। নদী মাথা নিচু করে খাচ্ছে। রেহানা চৌধুরী একবার জিজ্ঞেস করলেন, কি খবর, কিছু পেলে? নদী সিদ্দিক সাহেবের হুমকির কথা বলল না, শুধু বলল, কাজ চলছে খালাম্মা, আমাকে আর 2 দিন সময় দিন, আমি সব প্রমাণসহ আপনার সামনে হাজির হব। রেহানা চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, কিন্তু কিছু বললেন না। খাবার শেষে নদী নিজের ঘরে যাচ্ছিল। সিঁড়িতে ইয়েসানের সাথে দেখা, শর্ত অনুযায়ী কথা বলা নিষেধ। ইয়াসান শুধু নদীর দিকে তাকালো, তার চোখে একরাশ প্রশ্ন আর উদ্বেগ। নদী সামান্য মাথা নেড়ে তাকে আশ্বস্ত করল, আমি ঠিক আছি। ঘরে ঢুকে নদী দরজা বন্ধ করল। সিদ্দিক সাহেবের দুর্নীতির সব প্রমাণ তার ব্যাগে, কিন্তু সিদ্দিক সাহেব আজ রাতে তাকে যে হুমকি দিয়েছেন তা হালকাভাবে নেওয়ার মতো নয়। এই লোকটা টাকার জন্য সব করতে পারে। হঠাৎ নদীর মোবাইলে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার। আগুন নিয়ে খেলছো, প্রমাণগুলো নষ্ট করে ফেলো, না হলে কাল সকালের সূর্য তোমার দেখা হবে না। এতিমখানার পুরনো বিল্ডিংয়ের ছাদটা কিন্তু খুব নড়বড়ে। নদী মেসেজটা পড়ে মোবাইলটা বুকের কাছে চেপে ধরল। ভয় করছে তার, খুব ভয় করছে। কিন্তু পরক্ষণেই সে জানালার বাইরে তাকালো, আকাশের ওই ধ্রুব তারাটার দিকে। হে আল্লাহ, আমাকে সাহস দাও। এই লড়াইটা শুধু আমার জন্য নয়, ওই 65টা বাচ্চার জন্য। আমি হারব না। পরদিন খুব ভোরে সবাই ঘুম থেকে ওঠার আগেই নদী একটা সিদ্ধান্ত নিল, সে আজই সব শেষ করবে। কিন্তু সে জানত না সিদ্দিক সাহেব তার জন্য এতিমখানায় এক মরণ ফাঁদ পেতে রেখেছেন। নদী কি সেই ফাঁদে পা দেবে, নাকি তার বুদ্ধিমত্তা দিয়ে বিষাক্ত শিকড়টা উপড়ে ফেলবে? ভোরের আজান তখনও শেষ হয়নি। নদী অজু করে জায়নামাজে বসে শেষবারের মতো নিজের রবের কাছে সাহায্য চাইল। আজ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। যদি সে জেতে, তবে 65টি এতিম বাচ্চার মুখে হাসি ফুটবে, আর যদি সে হারে, তবে হয়তো তার জীবনের গল্পটা এখানেই শেষ হয়ে যাবে। বাড়ি থেকে বের হওয়ার আগে নদী রেহানা চৌধুরীর ঘরের দরজার নিচ দিয়ে একটা চিঠি ঢুকিয়ে দিল। চিঠিতে লেখা, খালাম্মা, আমি চোর ধরতে যাচ্ছি। যদি আমি ফিরে না আসি, তবে জানবেন আমি আমার আমানত রক্ষা করার চেষ্টা করেছি। টেবিলের উপর রাখা পেন ড্রাইভে কিছু প্রাথমিক প্রমাণ আছে, দোয়া করবেন। এতিমখানায় পৌঁছাতে পৌঁছাতে সকাল 7টা। গেট খোলা, কিন্তু আজ পরিবেশটা বড্ড শান্ত। বাচ্চাদের কোনো কোলাহল নেই। নদী সোজা সিদ্দিক সাহেবের অফিসের দিকে পা বাড়ালো। তার কাঁধে ঝোলানো ব্যাগে মোবাইলটা ভয়েস রেকর্ড মোডে অন করা আছে। অফিসের ভেতরে ঢুকতেই নদী থমকে গেল। সিদ্দিক সাহেব একা নন, তার সাথে আরও 2জন সন্ডা প্রকৃতির লোক বসে আছে। নদীকে দেখেই সিদ্দিক সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার মুখে সেই কুটিল হাসি। আসুন ম্যাডাম, আসুন, আমি তো আপনার অপেক্ষাতেই ছিলাম। নদী নিজেকে শক্ত রাখল। সিদ্দিক সাহেব, আমি জানি আপনি কি করেছেন। এই যে ফাইল, আর এই যে আপনার ভুয়া ভাউচার, আমি পুলিশে খবর দেওয়ার আগে আপনাকে শেষ সুযোগ দিতে এসেছি। নিজের দোষ স্বীকার করুন এবং টাকাগুলো ফেরত দিন। সিদ্দিক সাহেব অট্ট হাসি দিয়ে উঠলেন। পুলিশ? ওরে মজিদ, ম্যাডাম নাকি পুলিশ ডাকবে? পাশের লোকটি বিশ্রীভাবে হেসে উঠল। সিদ্দিক সাহেব এগিয়ে এসে নদীর হাত থেকে ফাইলটা এক টানে কেড়ে নিলেন। তারপর সেটা ছিঁড়ে টুকরো টুকরো করে মেঝের ওপর ফেললেন।
প্রমাণ? কিসের প্রমাণ? এই ফাইল তো এখন আবর্জনা। আর আপনি তো আজ এখান থেকে বের হলে তবে না পুলিশ ডাকবেন। নদী পিছিয়ে গেল। মানে আপনারা কি করতে চান? সিদ্দিক সাহেব পকেট থেকে দিয়াশলাই বের করলেন। দেখুন ম্যাডাম, এতিমখানার এই পুরনো স্টোর রুমটায় প্রচুর কাগজ। হঠাৎ যদি শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়, আর সেই আগুনে যদি নতুন অডিটর মারা যায়, তাহলে সেটা হবে একটা মর্মান্তিক দুর্ঘটনা, তাই না? নদীর রক্ত হিম হয়ে গেল। এরা তাকে মেরে ফেলতে চায়। সে দৌড়ে দরজার দিকে যেতে চাইল, কিন্তু মজিদ নামের গুন্ডাটা তাকে ধরে ফেলল। ধস্তাধস্তি করে নদীকে ধাক্কা দিয়ে পাশের অন্ধকার স্টোর রুমে ফেলে দেওয়া হলো। বাইরে থেকে দরজা লাগানোর শব্দ হলো। তারপর শোনা গেল সিদ্দিক সাহেবের গলা, ম্যাডাম ভেতরে থাকুন, একটু পরেই গরম লাগবে, চিন্তা করবেন না, আপনার জানাজা আমরাই পড়াবো। নদী দরজায় ধুমধাম শব্দ করতে লাগলো, খুলুন খুলুন, দরজা খুলুন, আপনারা এটা করতে পারেন না। কিন্তু কেউ শুনল না। কিছুক্ষণ পরেই নাকে পোড়া গন্ধ এলো। ধোঁয়ায় রুমটা ভরতে হতে শুরু করেছে। সিদ্দিক সাহেব সত্যিই আগুন লাগিয়ে দিয়েছেন। নদী কাশতে শুরু করলো। চোখের সামনে অন্ধকার দেখছে। ধোঁয়া তার ফুসফুসে ঢুকে যাচ্ছে। সে বুঝতে পারল আজ হয়তো আর বাঁচবে না। সে মেঝেতে বসে পড়ল। মোবাইলটা বের করে দেখল, নেটওয়ার্ক নেই। ভয়েস রেকর্ডারটা এখনও চলছে। আল্লাহ, তুমি কি আমাকে এখানেই শেষ করে দেবে? নদী বিড়বিড় করে বলল। তার চোখের সামনে ভেসে উঠল বাবা মায়ের মুখ, ভেসে উঠল ইয়াসানের মুখ। লোকটাকে একবারও বলা হলো না সে তাকে কতটা শ্রদ্ধা করে। আগুনের তাপ বাড়ছে। নদী জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে শুনতে পেল বাইরে গাড়ির তীব্র ব্রেক কষার শব্দ। তারপর ধুমধাম আওয়াজ। কেউ কি এলো? নদী, নদী তুমি কোথায়? এই গলাটা, এটা তো ইহাসানের গলা। নদী চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সে শুধু দরজায় একটা টোকা দিল। ভাইজান, আগুন তো ছড়িয়ে পড়ছে, ভেতরে যাওয়া যাবে না। বাইরে থেকে কেউ একজন চিৎকার করলো, কিন্তু ইয়াসান কারো কথা শুনল না। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে দরজায় লাথি মারতে লাগলো। একবার, দুবার, তিনবার। মর্মর শব্দে ভেঙে পড়ল পুরনো দরজাটা। কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে এলো। ইয়াসান রুমালের কাপড় মুখে দিয়ে ভেতরে ঢুকল। মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে নদী। ইয়াসান তাকে পাজা খোলা করে কোলে তুলে নিল। নদী, চোখ হলো, আমি এসেছি, কিছু হতে দেব না তোমার। বাইরে তখন পুলিশের সাইরেন। সিদ্দিক সাহেব আর তার দলবল পালানোর চেষ্টা করছিল, কিন্তু গেটের মুখেই পুলিশ তাদের ঘিরে ফেলেছে। আর পুলিশের গাড়ির পাশেই দাঁড়িয়ে আছেন স্বয়ং রেহানা চৌধুরী। তার হাতে নদীর দেওয়া সেই চিঠি আর পেন ড্রাইভ। ইয়াসান নদীকে নিয়ে নিরাপদ দূরত্বে ঘাসের উপর শোয়ালো। নদীর মুখে পানির ঝাপটা দিল। নদী, প্লিজ তাকাও। ইয়াসানের গলায় পান না। যে পুরুষ কোনোদিন বিচলিত হয়নি, আজ তার চোখ দিয়ে পানি পড়ছে। নদী আস্তে আস্তে চোখ মেলল। ধোঁয়ায় তার চোখ লাল। সামনে ইয়াসানের ঝাপসা মুখ। আপনি এসেছেন? নদী ফিস ফিস করে বলল। ইয়াসান নদীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বলেছিলাম না আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনো একা ছাড়েন না, আর আমি তো কথা দিয়েছিলাম ছায়ার মতো পাশে থাকব। রেহানা চৌধুরী এগিয়ে এলেন। তার চোখে আজ আর কঠোরতা নেই, আছে এক অদ্ভুত গর্ব। তিনি নদীর মাথায় হাত রাখলেন। বোকা মেয়ে, এত বড় ঝুঁকি কেউ একা নেয়? যদি ইয়াসান আমার গাড়ির পিছু না নিত, যদি সে সন্দেহ না করত, তাহলে আজ কি হতো? নদী উঠে বসার চেষ্টা করল। খানাম্মা, ওরা সব ফাইল পুড়িয়ে দিয়েছে, প্রমাণ? রেহানা চৌধুরী হাসলেন। প্রমাণ তো পুলিশ ধরেছে। সিদ্দিকের পকেট থেকে এতিমখানার চুরির টাকার চেক পাওয়া গেছে। আর তোমার সাহসটাই তো সবচেয়ে বড় প্রমাণ। মা, তুমি জিতে গেছো। মা ডাকটা শুনে নদীর শরীরটা শিউরে উঠল। খালাম্মা তাকে মা ডাকলেন, তার মানে কি তার পরীক্ষা শেষ? পুলিশ সিদ্দিক সাহেবকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলছে। যাওয়ার সময় তিনি নদীর দিকে তাকে মাথা নিচু করে নিলেন। পাপ কখনো চাপা থাকে না। ইয়াসান নদীতে বলল, চলো এখন হসপিটালে যেতে হবে, ধোঁয়ায় তোমার কষ্ট হচ্ছে। নদী আকাশের দিকে তাকালো। কালো ধোঁয়া কেটে গিয়ে সেখানে সকালের রোদ ফুটে উঠেছে, ঠিক যেন শ্রাবণ শেষের রোদ। মেঘ কেটে গেছে, এখন শুধু আলো। গাড়িতে ওঠার সময় ইয়াসান ফিসফিস করে বলল, শর্ত ভেঙে তোমার সাথে কথা বলেছি, মা কি বকা দেবে? নদী ম্লান হাসে বলল, জীবন বাঁচানো ফরজ, শর্ত মানানো ফল। দুজনেই হেসে উঠল। অনেকদিন পরে নদীর মনে হলো জীবনটা আসলেই সুন্দর। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নদী আর তার সেই স্যাঁতস্যাঁতে মেসে ফিরে যায়নি। রেহানা চৌধুরী তাকে সোজা নিজের বাড়িতে নিয়ে এসেছেন, তবে এবার আর কোনো পরীক্ষার জন্য নয়, এই বাড়ির মেয়ে হিসেবে। সিদ্দিক সাহেবের চুরির ঘটনা এবং নদীর সাহসিকতা স্থানীয় পত্রিকায় ছোট করে ছাপানো হয়েছে। এতে এতিমখানাটির সুনাম ফিরে এসেছে এবং নতুন করে অনুদান আসা শুরু হয়েছে। রেহানা চৌধুরী ঘোষণা দিয়েছেন, এখন থেকে এতিমখানা পরিচালনার পুরো দায়িত্ব নদীর। বিয়ের দিনটা ঠিক হলো খুব সাদামাটাভাবে। ইয়েসান চেয়েছিল জাঁকজমক করতে, কিন্তু নদী বারণ করেছে। সে বলেছে, আমাদের বিয়ের খরচের টাকাটা দিয়ে এতিমখানার ছাদটা মেরামত করে দিই, ওটা বেশি জরুরি। ইয়েসান নদীর এই কথায় মুগ্ধ হয়ে বলেছিল, তুমি যতবার কথা বলো আমি ততবার নতুন করে প্রেমে পড়ি। অবশেষে সেই কাঙ্ক্ষিত শুক্রবার এলো। ড্রয়িং রুমে কাজী সাহেব বসে আছেন। নদীর গায়ে আজ আর মলিন সালোয়ার কামিজ নয়, আছে হালকা গোলাপি রঙের বেনারসি, হাতে মেহেদির আলপনা। তবে এই মেহেদির রঙে কোনো কৃত্রিমতা নেই, আছে ইয়েসানের ভালোবাসার গভীরতা।
বলুন মা, কবুল। কাজী সাহেবের কথায় নদীর চোখ ভিজে উঠল। 2 বছর আগে সে রুহানের জন্য ঘর ছেড়েছিল, কিন্তু রুহান তাকে সম্মান দিতে পারেনি। আর আজ সে কোনো কিছু না চেয়েও সব পেল। সে ইয়েসানের দিকে তাকালো। ইয়েসানের চোখে পানি, কিন্তু ঠোঁটে বিশ্বজয়ের হাসি। নদী কাঁপা কাঁপা গলায় বলল, কবুল, কবুল, কবুল। বিয়ে সম্পন্ন হওয়ার পর রেহানা চৌধুরী নদীকে বুকে জড়িয়ে ধরলেন। আজ থেকে তুই আমার পুত্রবধূ নাস, তুই আমার মেয়ে, আমার ইয়েসানের আমানত। আর শোন, তোর ওই লোভী চাচা চাচি এসেছিল খবর পেয়ে, আমি গেট থেকেই তাদের বিদায় করেছি। তোর জীবনে আর কোনো আগাছার স্থান নেই। নদী শাশুড়ির বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। এ কান্না আনন্দের, এ কান্না পূর্ণতার। বাসর রাতে ইয়েসান ঘরে ঢুকল। নদী জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিল। ইয়েসান ধীর পায়ে তার পাশে এসে দাঁড়ালো। কি দেখছ? নদী আকাশের চাঁদটার দিকে আঙুল তুলল। দেখছি অন্ধকার যত গভীর হয়, আলো তত উজ্জ্বল হয়। আমার জীবনটা তো অন্ধকারেই ডুবেছিল ইয়েসান, আপনি ধ্রুবতারার মতো এসে পথ দেখালেন। ইয়েসান নদীর হাতটা নিজের হাতে নিল, তারপর পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করল। তাতে হীরের আংটি নয়, একটা রূপোর চেন, যাতে ছোট্ট একটা লকেট। লকেটে লেখা বিশ্বাস। রুহান তোমাকে হিরে দিতে চেয়েছিল, বিনিময়ে তোমার সত্তা কেড়ে নিতে চেয়েছিল। আমি তোমাকেই সামান্য রূপোর চেন দিলাম, কিন্তু বিনিময়ে তোমাকে কথা দিলাম সারা জীবন তোমার বিশ্বাসের মর্যাদা রাখব। তুমি আমার রানী নও, তুমি আমার সহযোদ্ধা। আমরা একসাথে জান্নাতের পথে হাঁটব ইনশাল্লাহ। নদী ইয়েসানের বুকে মাথা রাখল। বাইরের জগৎটা শান্ত, কিন্তু নদীর মনের ভেতরে এখন আর ঝড় নেই, সেখানে এখন শুধুই প্রশান্তি। 1 বছর পর চৌধুরী ওয়েলফেয়ার হোম এখন শহরের অন্যতম সেরা এতিমখানা। নদী নিজের হাতে সব দেখাশোনা করে। সে এখন আর শুধু অনার্স পাশ করা মেয়ে নয়, সে সমাজ কল্যাণ বিষয়ে মাস্টার্স করছে। বিকেলে এতিমখানার মাঠে বাচ্চারা খেলছে। নদী বারান্দায় বসে তাদের দেখছে। হঠাৎ গেট দিয়ে একটা ভিক্ষুক ঢুকল। জীর্ণ শীর্ণ শরীর, ময়লা কাপড়। দারোয়ান তাকে তাড়িয়ে দিচ্ছিল। এই যাও, যা, এখানে ভিক্ষা হবে না। নদী দারোয়ানকে থামালো। আহা, বকাবকি করছো কেন? ওনাকে ভেতরে আসতে দাও। ভিক্ষুকটি খুঁড়িয়ে খুঁড়িয়ে কাছে এলো, মাথা নিচু করে বলল, মাগো, 2টো ভাত দিবা, 3 দিন খাই না। নদী লোকটার মুখের দিকে তাকিয়ে জমে গেল। এই গলার স্বর, এই ভঙ্গি খুব চেনা। রুহান? নদীর মুখ দিয়ে অস্ফুট স্বরে বের হলো। লোকটা চমকে মাথা তুলল। নদীর দিকে তাকিয়ে তার চোখ বড় বড় হয়ে গেল। রুহানের সেই দম্ভ, সেই রূপ, সেই অহংকার সব ধুলোয় মিশিয়ে দিয়েছে সময় আর প্রকৃতির বিচার। বাবার মৃত্যুর পর ঋণের দায় সব হারিয়ে মিনিস্টারের মেয়ের প্রতারণায় শিকার হয়ে রুহান আজ পথের ভিক্ষারী। রুহান কাঁপতে কাঁপতে বলল, নদী, তুমি এখানে? নদী কোনো কথা বলল না। সে শুধু দেখল যে মানুষটার জন্য সে একসময় মরে যেতে চেয়েছিল, আজ তাকে দেখে তার কোনো অনুভূতি হচ্ছে না, না ঘৃণা, না মায়া। রুহান এখন তার কাছে শুধুই একজন ক্ষুধার্ত মানুষ। নদী দারোয়ানকে ডাকল, ওনাকে পেট ভরে খাইয়ে দাও, আর যাওয়ার সময় কিছু টাকা আর কাপড় দিয়ে দিও। রুহান কেঁদে কেঁদে বলল, নদী, আমাকে মাফ করে দাও, আমি ভিক্ষারী হয়ে গেছি, আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। নদী শান্ত গলায় বলল, রুহান, আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, কারণ তুমি আমার জীবনে এসেছিলে বলেই আমি চিনেছি কাঁচ আর হীরের তফাৎ কি। তুমি এসেছিলে বলেই আমি ইয়েসানকে পেয়েছি। যাও, আল্লাহ তোমাকে হিদায়েত দিন। নদী ঘুরে দাঁড়ালো। সে আর পেছনে তাকালো না। রুহানের কান্না তার কানে পৌঁছল না। বারান্দার শেষ মাথায় ইয়েসান দাঁড়িয়েছিল। সে সব দেখেছে। নদী কাছে আসতেই সে মুচকি হাসল। তুমি কি জানো নদী, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে? নদী হাসল। কেন? আজ তো সাজিনি। ক্ষমা মানুষকে সুন্দর করে তোলে। তুমি আজ তোমার অতীতকে পুরোপুরি মুছে ফেলেছ। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামল। তবে শ্রাবণের বৃষ্টি নয়, এ হলো আশীর্বাদের বৃষ্টি। ইয়েসান আর নদী হাত ধরাধরি করে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। তাদের জীবনের শ্রাবণ শেষ। মেঘ কেটে গেছে অনেক আগেই। এখন চারদিকে শুধুই সোনালি রোদ, যে রোদে শরীর পড়ে না, বরং মন জুড়িয়ে যায়। নদী জানে জীবনের গল্পটা সহজ ছিল না, কিন্তু শেষটা সুন্দর হয়েছে। আর এই সুন্দর শেষের জন্যই তো এত প্রতীক্ষা।